এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি সি থেকে একটি রশ্মি আপাতিত হয় তাহলে সেম পথে প্রতিফলিত হবে। স্যার পথ শেষ হচ্ছে, বেশ কিছু জিনিসপত্র তোমাদের জন্য এনেছি। লেজার লাইট আছে তোমাদের জন্য, গলীয় দর্পণ আছে। এই যে এই আয়নার উপরে আলোটা পড়ছে, লেজার লাইট। যদি মনে হয় যে এই ভিডিওটি, এই ক্লাসটি অপ্রয়োজনীয়, ফেলে দে, দেখতে হবে না। কিন্তু যদি মনে হয় এই ক্লাসটি প্রয়োজনীয়, তোরা যত বেশি শেয়ার করবি ভিডিওগুলো, আমি তত মনোযোগ দিই, তত ডেডিকেশন দিই, তত সুন্দর করে তোদের বোঝানোর চেষ্টা করি। যত বেশি কমেন্ট পাবো আমার তত উৎসাহ বাড়বে এবং আমি তত ভালো কাজ করার চেষ্টা করব। আলো অন্ধকারে যায়, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। হাই এভরিওয়ান, আজকে আরও একটা বোধ নিয়ে আমরা চলে এসেছি ক্লাস 10-এর আলো চ্যাপ্টারটি নিয়ে। একেবারে আলো তোমাদের জন্য ভীষণ প্রয়োজনীয়, তোমরা প্রত্যেকে আলোর পথযাত্রী। আর আজকে এই আলো চ্যাপ্টারটিতে তোমাদেরকে তোমাদের প্রিয় স্যার, তোমাদের প্রিয় দাদা, তোমাদের মেন্টর আমিনুর স্যার তোমাদের জন্য আলোতে আলোতে পথ হাঁটাবে। অর্থাৎ আজকে আমরা আলোর মধ্য দিয়ে পথ হাঁটবো। ক্লাস 10 সকলকে স্বাগত। আজকে আমরা আলো বা লাইট এই চ্যাপ্টারটি, অর্থাৎ ক্লাস 10-এর মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারের প্রথম পার্ট 1-এর ভিডিও এনেছি। আজকে পার্ট 1-এ আমরা বেশ কিছুটা আলো পড়াবো। আলোর ক্লাসটি আমরা 3টে পার্টে শেষ করব। পার্ট 1, তারপরে পার্ট 2 লেন্স হবে এবং পার্ট 3-তে প্রতিসরণ বা আলোর বাকি জায়গাগুলো হবে। তো আজকে আমরা মেইনলি আলোর প্রতিফলন এবং আরো বেশ কিছু জিনিসপত্র পড়ে ফেলবো। আজকের এই ক্লাসটা যারা যারা করতে চলেছো তারা সত্যিই আলোর পথযাত্রী হতে চলেছো, এটুকু কথা দিতে পারি। তোমাদের প্রত্যেকে আজকের এই ক্লাসের মাধ্যমে আলো গুলিয়ে খাইয়ে দেব। অনেক ছাত্রছাত্রীর কাছে আলো চ্যাপ্টারটি কঠিন লাগে। আজকের এই ক্লাসটা যারা করবে তাদের আলো চ্যাপ্টারটি একেবারে জলভাত হবে, এটুকু কথা দিতে পারি। একেবারে ধরে ধরে প্রত্যেকটি জায়গা খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেব, যাতে তোমরা আলোকিত করে আসতে পারো তোমাদের পরীক্ষার হল। তার কারণ তোমরা জানো যে ক্লাস 10-এর দুটো ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার, আলো এবং চলতড়িৎ, এই দুটো চ্যাপ্টার থেকে অনেকটা ওয়েটেজ ক্যারি করে। তাই এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে করতে পারো অনেকটা এগিয়ে থাকবে তোমরা কম্পিটিশনে অন্যদের থেকে। তাই অবশ্যই আমি চাইবো তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটি খুব খুব মনোযোগ দিয়ে করো, শেষ পর্যন্ত করো। কোনো রকম কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে লিখে জানাও যে স্যার এই জায়গাটাতে সমস্যা, বা এটা বুঝতে পারিনি, বা এটা ভুল বলেছেন। যেখানে যা সমস্যা হবে কমেন্টে লিখে তোমরা প্রত্যেকে জানাবে। কিন্তু ডেডিকেটেডলি ক্লাসটা করবে। আর ডেডিকেটেডলি ক্লাসটা করার পর যারা যারা এই ক্লাসটি কমপ্লিট করবে এবং যারা যারা কমপ্লিট করার পর বুঝতে পারবে তারা প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে জানিও, ইয়েস স্যার আমি এই ক্লাসটি কমপ্লিট করেছি এবং আমি সম্পূর্ণরূপে বুঝেছি। সো আর দেরি করব না, আমরা আজকে ও আলোর পথযাত্রী যে রাত্রি এখানে থেমো না, আমরা আর থামবো না। আমরা আজকে এগিয়ে যাব আলোর দিকে, আমরা এগিয়ে যাব আনন্দের দিকে। আমরা আলো এবং আনন্দ নিয়ে এগিয়ে যাব। আজকে বেশ কিছু জিনিসপত্র তোমাদের জন্য এনেছি। লেজার লাইট আছে তোমাদের জন্য গলীয় দর্পণ আছে, তোমরা জেনেছো, তোমরা বইয়ে পড়েছো, চামচ, গলীয় দর্পণ আছে এবং গোলক। এই যে গলীয় দর্পণটা একটা গোলকের অংশ, সেই গোলক আছে। তার সাথে সাথে তোমাদের জন্য রিফ্লেকশন মিরর আছে। আমি প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে তোমাদের সামনে রাখবো। প্রত্যেকটা জিনিস নিয়ে যখন বোঝাবো তখন প্র্যাকটিক্যালি বোঝাবো। তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, আশা করছি মজা পেয়ে যাবে। চলো শুরু করে দিই আমরা আমাদের ক্লাস, আর দেরি করব না। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ লাইট, অর্থাৎ আলো কি। যে কোনো কিছু পড়বো, কেন পড়বো, সেটা কি রিপ্রেজেন্ট করে, হোয়াই দিস ইজ লার্ন, কেন এটা আমরা পড়বো, এটা আমাদের সবচেয়ে আগে জানা প্রয়োজন। তাই আজকে আমরা সর্বপ্রথম জানবো যে আলো কি। আলো হলো শক্তির একটি রূপ। অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে প্রথম পয়েন্ট, আলো হলো শক্তির একটি রূপ। স্যার কি বলছেন, আলো শক্তি? ইয়েস। তোমরা যদি প্রত্যেকে, এটা একটা প্র্যাকটিক্যাল তোমাদেরকে বলি, তোমরা যদি প্রত্যেকে যারা যারা আর্লি রাইজার অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠে এবং সূর্যের সামনে গিয়ে দাঁড়ায়, তারা
এমন তাদেরকে তুমি যদি দেখো, আর যারা লেট রাইজার, যারা দেরিতে ঘুম থেকে ওঠে এবং সকালের যে সূর্যের কিরণ সেটাকে নেয় না, তাদেরকে দেখো, তাহলে ডিফারেন্স বুঝতে পারবে এই দুটো মানুষের মধ্যে, যে যারা আর্লি রাইজার, যারা সকালবেলা সূর্যকে ডাইরেক্টলি শরীরে নিচ্ছে, এবং যারা লেট রাইজার, যারা দুপুরবেলা ঘুম থেকে উঠছে এবং তারপরে এসি রুম বা অন্য কোনো জায়গায় বসে কাটাচ্ছে, দিনের আলোতে আসছে না, তাদের ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে যে এই দুটো মানুষের মধ্যে কি ডিফারেন্স। তাই আলো কিন্তু অবশ্যই রূপে একটা শক্তির রূপ, অর্থাৎ আলো কিন্তু একটা শক্তিকে সরবরাহ করে। ওকে, তাহলে আলো শক্তির একটি রূপ, এটা ফার্স্ট। সেকেন্ড, এটি হলো এক প্রকার তড়িৎ চৌম্বক তরঙ্গ। অনেকে মনে করতে পারে যে আলো কেমন, আলো স্ট্রেট লাইনে যাতায়াত করে, না, আলো কিন্তু তরঙ্গ, অর্থাৎ তরঙ্গ আকারে যাতায়াত করে। স্যার কী সব ভুলভাল বলছেন, আমরা তো পড়েছি আলো মানে ডাইরেক্টলি এইভাবে আসছে স্ট্রেট লাইনে। হ্যাঁ, ওটা যদি তুমি দেখতে চাও, মানে বড় আকারে দেখতে চাও, তাহলে স্ট্রেট লাইনই তুমি দেখবে, কিন্তু অ্যাকচুয়ালি আলো তরঙ্গের আকারে, মানে তুমি যদি খুব সূক্ষ্মভাবে দেখতে চাও তাহলে কিন্তু আলো তরঙ্গের আকারেই আসছে। অর্থাৎ আলো একটা তড়িৎ চৌম্বক তরঙ্গ, এর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলো সঞ্চালিত হতে পারে। আলোর ক্ষুদ্রতম একক বা কণার নাম কি? আলোর ক্ষুদ্রতম একক বা কণার নাম হচ্ছে ফোটন। আলোর ক্ষুদ্রতম একক বা কণার নাম হচ্ছে ফোটন। এই ফোটন কণার স্রোতই, এই ফোটন কণার যে স্রোত, সেটাই কিন্তু আসলে আলো। আচ্ছা, আলোর কিন্তু দু ধরনের প্রকৃতি থাকে, দ্বৈত প্রকৃতি, ডুয়াল নেচার আলোর থাকে। একটা যেটা হচ্ছে তরঙ্গ অর্থাৎ ওয়েভ নেচার, আর একটা যেটা হচ্ছে কণা অর্থাৎ পার্টিকেল নেচার। অর্থাৎ আলোর দুটো নেচার থাকে, একটা তরঙ্গ নেচার অর্থাৎ ওয়েভ, আর একটা পার্টিকেল নেচার বা কণা। তাহলে আলো দু ধরনের নেচার থাকে। এরপর আলো সাধারণত সরল রেখায় চলে। স্যার কি বলছেন? আপনি এক্ষুনি বললেন আলো তরঙ্গ, কিন্তু আলো সরল রেখায় চলে। তোমরা রেল লাইনের পাথকে কি দেখো? সরল রেখায় আছে। দেখো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, রেল লাইনের পাথ সরল রেখায় আছে, কিন্তু তোমরা যদি খুব কাছে গিয়ে দেখো রেল লাইনের পাথ কিন্তু এরকম ঢেউ খেলানো খেলানো আছে, অর্থাৎ রেল লাইনের পাথে কিন্তু হালকা তরঙ্গ আকারে আছে। তাই জন্য আলোকে আমরা যখন দূর থেকে দেখি তখন আমাদের মনে হয় ইয়েস আলো এলো, আলো গেল, তাহলে এই রকমই মনে হয়, কিন্তু না, আলো অ্যাকচুয়ালি তরঙ্গের আকারে আসে, কিন্তু আমরা যখন দেখছি সেটাকে সরল রেখা আকারে দেখছি, তাই আমরা বলবো আলো সরল রেখায় চলে, অর্থাৎ তরঙ্গটাও সরল রেখাতেই চলছে। ওকে, শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে বেশি। শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে বেশি। গতিবেগটা হলো c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা তোমরা মনে রেখো, এটা কিন্তু পরীক্ষায় আসে যে আলো গতিবেগ, বায়ু মাধ্যমে আলোর গতিবেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, ক্লিয়ার। চলো এইবার আমরা চলে আসব যে আমরা যেটা বলছি যে একটা আলো, আমি খুব বাজে ছবি আঁকি, কিন্তু তোমাদের জন্য ছবি আঁকতে হবে। আলো সবসময়ের জন্য এই যে আলোটা সবসময়ের জন্য এর দুটো নেচার দেখা যায়। একটা কি বললাম? ওয়েভ নেচার, অর্থাৎ আলো এই আকারে আসছে। আর একটা কি হচ্ছে? আর একটা হচ্ছে পার্টিকেল নেচার, অর্থাৎ আলো কণা আকারে থাকছে। তাহলে আলো কণা আকারেও কিন্তু থাকছে। তাহলে আলো দুটো নেচার দেখা যাচ্ছে, একটা ওয়েভ নেচার এবং একটা পার্টিকেল নেচার, অর্থাৎ আলো ওয়েভ আকারেও থাকছে এবং কণা আকারে থাকছে। তাহলে আলোর আমরা ডুয়েল নেচার দেখতে পাচ্ছি, একটা ওয়েভ আর একটা পার্টিকেল, একটা ওয়েভ নেচার, একটা পার্টিকেল নেচার। তাহলে এইভাবেই কিন্তু আলো যাতায়াত করছে। সেটা শূন্য মাধ্যমে যাতায়াত করতে পারে, আবার বায়ু মাধ্যমে যাতায়াত করতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। চলো এরপর আমরা চলে আসি আলোর একেবারে বেসিক জায়গাটা আমরা পড়ে ফেললাম। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণটা কি? প্রথমেই আসি যে এইটা একটা গোলক, এটা একটা গোলক। এইবার এই গোলকটাকে যদি স্লাইডলি কাটা হয়, স্লাইডলি গোলকটাকে জাস্ট এখান থেকে কেটে দিলাম, বৃত্ত নয় কিন্তু, ভালো করে বোঝো, গোলক নিরেট। এবার এই গোলকটাকে জাস্ট স্লাইডলি যদি আমি কেটে দিই, তাহলে এইরকম একটা অংশ পাবো, যার ভিতরের তলটা এমন হবে এবং যার বাইরের তলটা এমন হবে। এটাকেই আমরা বলবো গোলীয় দর্পণ। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণের ভিতরের তলটা কি? ভিতরের তলটা এমন, আর বাইরের তলটা এমন এমন এমন। স্যার ছোবল মারছেন নাকি? না, ছোবল মারছি না, তোমরা যাতে ছোবল মারতে পারো সেই চেষ্টা করছি, অর্থাৎ তোমরা যাতে আলো চ্যাপ্টারটা পড়ে পরীক্ষার খাতায় ছোবল মেরে আসতে পারো। তো এইটা হচ্ছে ভিতর,
আর এটা হচ্ছে বাহির, আমার ভিতর ও বাহির, অন্তরে অন্তরে আছো তুমি। তাহলে এই হচ্ছে গোলীয় দর্পণ। এইবার তাহলে গোলীয় দর্পণ কোন প্রতিফলক তল যে গোলকের অংশ তাকে গোলীয় দর্পণ বলে। অর্থাৎ একটা প্রতিফলক তল একটা গোলকের অংশ হলে, এই যে মূল গোলক, এই মূল গোলকের অংশ যদি এই প্রতিফলক তলটা হয় তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো গোলীয় দর্পণ। এইবার এই গোলীয় দর্পণের দুটো দর্পণ আমরা পড়বো, এক হচ্ছে উত্তল আর দুই হচ্ছে অবতল। উত্তল আর অবতল, ভালো করে শোনো। উত্তল দর্পণ, উত্তল, উত্তল তল মানে উত্তল, উপরের তল, এটা দেখেই বোঝা যাচ্ছে না যে উত্তল? তাহলে এই চামচটার উপরের তল কোনটা? এটা তো ভিতরের তল। তাহলে উপরের তল কোনটা? স্যার এই বাইরের দিকেরটা। তাহলে স্যার উত্তল মানে কোনটা? এই যে চামচটা, এর বাইরের দিকেরটা উত্তল। তাহলে স্যার একটা ছবি এঁকে বোঝান। এই যে আমি যদি এটা একটা গোলীয় দর্পণ ধরি, তাহলে এই গোলীয় দর্পণের এই দিকটা উত্তল। গোলীয় দর্পণের কোন দিকটা উত্তল? গোলীয় দর্পণের এই বাইরের দিকটা উত্তল। আর স্যার অবতল কোনটা? উত্তল, তাহলে উপরের তল, অবতল মানে ভিতরের। তাহলে অবতল হচ্ছে স্যার এইটা, অবতল হচ্ছে ভিতরেরটা। তাহলে স্যার এই ভিতরের তলটা যেটা আছে, এই ভিতরের তলটাকে কি বলবো? ভিতরের তলটাকে বলবো অবতল। তাহলে একটা গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণের বাইরের তলকে বলছি উত্তল, এই গোলীয় দর্পণের ভিতরের তলকে বলছি অবতল। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে একটা গোলীয় দর্পণের বাইরের তলকে উত্তল বলছি আর ভিতরের তলকে অবতল বলছি। কনকেভ, কনকেভ মানে হচ্ছে অবতল, আর কনভেক্স, কনভেক্স মানে হচ্ছে উত্তল। কেভ মানে অ্যাকচুয়ালি গুহা। তো এখানে বিষয়টা হচ্ছে, তুমি যদি এই গোলীয় দর্পণটা ধরো তাহলে ভিতরের দিকটা কি গুহার মতো, তাই জন্য কনকেভ মানে তুমি মনে রাখবে অবতল, আর কনভেক্স মানে তুমি কি মনে রাখবে? কনভেক্স মানে উপরের তল অর্থাৎ উত্তল। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে উত্তল আর অবতলে কি ডেফিনেশন দিচ্ছে দেখে নি। কোন গোলীয় দর্পণের বাইরের দিক মসৃণ ও চকচকে হলে প্রতিফলক তলের মতো কাজ করে এবং ভিতরের দিকটা অস্বচ্ছ হলে তাকে কি দর্পণ বলে? উত্তল দর্পণ। তাহলে বাইরের দিকটা যখন মসৃণ এবং চকচকে, তখন বাইরের দিকটাকে কি বলছি? উত্তল। আর গোলীয় দর্পণের ভিতরের দিকটা যদি মসৃণ ও চকচকে হয় তাহলে সেই ভিতরের দিকটাকে আমরা কি বলছি? অবতল। ওকে, তাহলে বাইরের পৃষ্ঠে যখন প্রতিবিম্ব তৈরি হচ্ছে তখন সেটা কনভেক্স বা উত্তল। তাহলে উত্তলের ইংরেজি কনভেক্স। এটা বারবার করে কেন বলছি, তোমরা যদি এটা মনে না রাখো তাহলে কিন্তু এই কনভেক্স আর কনকেভের মধ্যে গুলিয়ে ফেলবে। কনকেভ মানে অবতল, কনভেক্স মানে উত্তল। তাহলে কনভেক্সটা কোথায় হচ্ছে? বাইরে। প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে? বাইরে। আর কনকেভ, কনকেভ মানে অবতল, অবতলের ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে? ভিতরে তৈরি হচ্ছে। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার। একটু কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও যে ক্লিয়ার কিনা। কমেন্ট সেকশনে লিখে এখনই যদি তোমরা দেখছো ভিডিওটা, যারা পজ করো এবং কমেন্ট সেকশনে লিখে জানাও যে এটা বুঝেছো কিনা। আর যদি নাও বুঝে থাকো তাহলেও জানাও। ঠিক আছে, চল। ওকে স্যার, গোলীয় দর্পণের এইবার আমরা যে প্রতিফলক তলগুলো পড়লাম, প্রতিফলক তল যদি ভিতরে তৈরি হয়, প্রতিফলক তল যদি ভিতরে তৈরি হয় তাহলে সেই তলটাকে আমরা বলছি, প্রতিফলক তল যদি ভিতরে তৈরি হয় তাহলে এই তলটাকে আমরা কি বলছি? এখানে প্রতিফলক তল যদি ভিতরে হয় অর্থাৎ লাইটটা কোথায় পড়ে? লাইটটা যদি ভিতরে পড়ে, তাহলে লাইটটা যদি ভিতরে পড়ে তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি অবতল। লাইটটা ভিতরে পড়লে আমরা কি বলছি? লাইটটা ভিতরে পড়লে আমরা বলছি অবতল বা কনকেভ। আর যদি লাইটটা বাইরে পড়ে, অর্থাৎ যদি দর্পণটা এমন হয়, গোলীয় দর্পণটা এমন হয় তাহলে গোলীয় দর্পণটা যদি এমন হয়, লাইটটা এখানে পড়ছে, তাহলে তাকে কি বলবো? তাহলে তাকে আমরা বলবো উত্তল দর্পণ। কি বলবো? উত্তল দর্পণ। ঠিক আছে, বাইরের দিকে যদি লাইটটা পড়ে। ওকে, তাহলে এই চিত্রটা দেখতে পাচ্ছ, প্রতিফলক তল যদি ভিতরের দিকে হয়, প্রতিফলক তলটা যদি ভিতরের দিকে হয় তাহলে অবতল, প্রতিফলক তল ভিতরের দিকে হলে অবতল, আর প্রতিফলক তল বাইরে হলে কি হয়ে যাচ্ছে? প্রতিফলক তল বাইরে হলে উত্তল। প্রতিফলক তল বাইরে হলে উত্তল, প্রতিফলক তল ভিতরে হলে অবতল। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? তাহলে গোলকের এই পুরো জায়গাটা দেখে নাও। প্রতিফলক তল যদি বাইরের দিকে হয় তাহলে এটাকে আমরা কি বলবো? উত্তল দর্পণ। আর প্রতিফলক তল যদি ভিতরের দিকে হয় তাহলে এটাকে বলবো অবতল দর্পণ। ক্লিয়ার? স্যার ক্লিয়ার
ক্লিয়ার স্যার, একদম ক্লিয়ার স্যার। এইবার কয়েকটা জিনিস তোমাদেরকে একটু জেনে নিতে হবে, কয়েকটা জিনিস তোমাদেরকে একটু ভালো করে জেনে নিতে হবে। প্রথম আসি মধ্যবিন্দু বা মেরু। এই বেসিক কনসেপ্টগুলো, হ্যাঁ এগুলো পরীক্ষাতে আসবে না, কিন্তু এই বেসিক কনসেপ্ট তোমাদের যদি না থাকে তোমরা পরীক্ষাতে করতে পারবে না, আলো থেকে কোনো কোশ্চেন করতে পারবে না বেসিক কনসেপ্ট যদি না থাকে। আর ইকুয়াল টু 2f গঠন খুব ইম্পর্টেন্ট, একটু পরেই প্রমাণ করাবো, কিন্তু এই বেসিক কনসেপ্টগুলো না থাকলে তুমি আর কোনটা 2f কোনটা পেহচানা নেহি স্যার, পেহচানা নেহি, বুঝতে পারছি না, এরকমই বলবে। দেখো প্রথমে আসি মেরু, একটা গলীয় দর্পণ, সেই গলীয় দর্পণ একটি ছবি আঁকি, ছবি কথা বলবে। ছবি কি করবে? ছবি কথা বলবে। স্যার ছবিকে কথা বলিয়ে দেখান। লগ যা গলে কে ফিরে হাসি রাত হো না হো, এই গলীয় দর্পণ ছোট্ট করে আঁকলাম। এইবার এই গলীয় দর্পণের মধ্যবিন্দু বা মেরু কাকে বলবো? এই গলীয় দর্পণের মধ্যবিন্দু বা মেরু কাকে বলবো? এই গলীয় দর্পণের যে মাঝখান, এই মাঝখানটাকে, গলীয় দর্পণের যে মাঝখান থাকবে সেই মাঝখানটাকেই আমরা বলবো মধ্যবিন্দু বা মেরু। একটি গলীয় দর্পণ, তার মাঝখানটাকে আমরা কি বলবো? তার মাঝখানে যে পয়েন্টটা থাকবে তাকে আমরা বলবো মেরু। মাঝখানে যে পয়েন্টটা থাকবে তাকে আমরা বলবো মেরু। তাহলে গলীয় দর্পণের মেরু কাকে বলছি বা পোল কাকে বলছি? মাঝখানে গলীয় দর্পণের মাঝ বরাবর যে পয়েন্ট আছে তাকে বলছি মেরু। এরপর স্যার বক্রতা কেন্দ্র। এই গলীয় দর্পণ, এই গলীয় দর্পণ কোনো একটা গোলকের অংশ, এই গলীয় দর্পণটা কোনো একটা গোলকের অংশ, কোনো একটা গোলক, এই গোলকের অংশ, এই গোলকের যে কেন্দ্র সেটাই বক্রতা কেন্দ্র। তাহলে এই গলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র থাকবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, আমরা বুঝে গেছি স্যার। তাহলে একটা গলীয় দর্পণ, এই যে গলীয় দর্পণটা, এই গলীয় দর্পণটা যে গোলকের কেন্দ্র, এই গলীয় দর্পণটা যে গোলকের, যে গোলকের, বৃত্তের নয় কিন্তু, যে গোলকের, এই গলীয় দর্পণটা যে গোলকের কেন্দ্র, সেই গোলকের কেন্দ্রকে বলবো বক্রতা কেন্দ্র। কি বলবো? বক্রতা কেন্দ্র। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো বক্রতা কেন্দ্র। ওকে স্যার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, বোঝা গেছে স্যার, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্যার, দিনের আলোর মতো পরিষ্কার স্যার। আপনি বলছেন, আমরা বুঝছি, খাতাতে নোট ডাউন করছি। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে স্যার, চলো এইটুকুই তো কাজ, খাতাতে নোট ডাউন করো এবং বক্রতা কেন্দ্রের পর সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, এটার পর মানে সিসি, এটার পর আমরা আসছি প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ হলো, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষটা হলো এইটা। দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। অর্থাৎ প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ আমরা কাকে বলবো? একটি গলীয় দর্পণ, একটি, এই যে গলীয় দর্পণ, এই গলীয় দর্পণের মেরু আছে, এই মেরু দিয়ে এবং বক্রতা কেন্দ্র দিয়ে যে সরলরেখা পাস করছে, যে সরলরেখা পাস করছে তাকে আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে একটা সরল রেখা, যে সরল রেখাটা নাকি বক্রতা কেন্দ্র মানে সি আর মেরুটাকে ধরে নিই ও, যে সরল রেখাটা সি এবং ও দিয়ে পাস করবে, সি এবং ও দিয়ে পাস করবে, তাহলে একটি সরল রেখা যদি সি এবং ও দিয়ে পাস করে, অর্থাৎ মেরু এবং বক্রতা কেন্দ্র দিয়ে পাস করে, তাহলে সেই সরল রেখাটিকে বলবো প্রধান অক্ষ। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার ক্লিয়ার, না স্যার ক্লিয়ার নয়। কোনটা ক্লিয়ার না ক্লিয়ার নয় জানিয়ে দাও, একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, প্রধান অক্ষের পর চলে আসবো বক্রতা ব্যাসার্ধ। হোয়াট ইজ বক্রতা ব্যাসার্ধ স্যার? বক্রতা ব্যাসার্ধ হলো এই যে গলীয় দর্পণটা, আবার এই যে গলীয় দর্পণটা যে গোলকের কেন্দ্র, বারবার ম্যাজিকের মতো গলীয় গোলক চলে আসছে, এই গলীয় দর্পণটা, এই যে গলীয় দর্পণ হলুদ অংশটা, এই গলীয় দর্পণটা যে গোলকের কেন্দ্র, সেই কেন্দ্র থেকে মেরু পর্যন্ত, কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। কাকে বলা হচ্ছে? এই কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে, তাহলে এই গলীয় দর্পণের, গলীয় দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকেই বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এখানে বক্রতা ব্যাসার্ধ কে? এখানে বক্রতা ব্যাসার্ধ ওসি। স্যার কেন? কেননা ওটা এই গলীয় দর্পণের উপর একটি বিন্দু আর সিটা বক্রতা কেন্দ্র, তাহলে ওসিটাই কিন্তু বক্রতা ব্যাসার্ধ। স্যার উন্মেষ, স্যার উন্মেষ, উন্মেষ বড় বদমাইশ ছেলে নাকি? উন্মেষ বড় ভদ্র ছেলে। উন্মেষ হলো,
উন্মেষ হলো এই প্রধান অক্ষকে কাট করছে এবং গলীয় দর্পণের এমাতা ওমাতা আছে, গলীয় দর্পণের এমাতা ওমাতা থাকছে এবং প্রধান অক্ষকে কাট করছে, গলীয় দর্পণের দুটো গলীয় দর্পণকে ছেদ করছে এবং প্রধান অক্ষকে ছেদ করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ প্রধান অক্ষকে লম্বভাবে ছেদ করছে, তাহলে এটাকে আমরা বলবো এম ড্যাশ। কি বলেছে? গলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্তবিন্দু দুটির দূরত্ব। তাহলে এই যে প্রধান অক্ষকে ছেদ করছে এটা প্রধান ছেদ, এই প্রধান ছেদ যে করছে এর যে প্রান্তবিন্দু অর্থাৎ গলীয় দর্পণের উপরে যে বিন্দু দুটো এম ড্যাশ, এই এম ড্যাশকে বলা হচ্ছে উন্মেষ। এম ড্যাশকে কি বলা হচ্ছে? উন্মেষ। ইজ দ্যাট ক্লিয়ার স্যার? ইয়েস অর নো? প্রত্যেকে জানিয়ে দাও যে বুঝেছো কি বোঝনি। এই প্রত্যেকটা ডেফিনেশন তোমাদের জন্য ভীষণ 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 রকম ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে এই ডেফিনেশনগুলো বুঝেছো? ইয়েস অর নো একটুখানি তোমরা প্রত্যেকে জানিয়ে দিও, ঠিক আছে? এরপর আমরা চলে আসব প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন। তাহলে প্রতিফলন বা রিফ্লেকশন, আমরা চলে আসব প্রতিফলনের সূত্র। তো প্রথমে আমি একটি বলকে যদি এইভাবে ড্রপ খাওয়াই, মারি এইভাবে, তাহলে বলটা কি করবে? বাউন্স ব্যাক। বলটা কি করবে? বাউন্স ব্যাক করবে। অর্থাৎ বলটাকে যদি এভাবে আমি ছুড়ি, বলটা বাউন্স ব্যাক করে উপরে চলে যাবে। ঠিক সেমভাবে আলো এইভাবে আসলো, মানে এই ওয়েভ নেচারেই আসলো, এইভাবে এসে এখানে পড়ে আলো এভাবে উঠে চলে যাবে, অর্থাৎ আলো বিকিরিত হবে। আলোর এখানে গিয়ে আপাতিত হওয়ার পর আলো প্রতিফলিত হলো, এটাকে বলা হচ্ছে রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন। তাহলে এই প্রতিফলনের দুটো সূত্র মেইনলি আছে, যে আলো একটা জায়গায় পড়ে আবার কি হলো? প্রতিফলিত হয়ে চলে গেল। অর্থাৎ দেখতে কেমন লাগবে? এখানে কোনো পেন আছে কি? না, পেন নেই। আচ্ছা, চামচ দিয়েই করি। তাহলে আলো এই পড়ে এখান থেকে এই গেল, এই উঠে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার, এটাই প্রতিফলন স্যার। ওকে, তাহলে আলো এভাবেই কিন্তু বিকিরিত হয়। তাহলে এবার আমরা চলে আসছি আলোর দুটো সূত্র আমরা পড়তে চলেছি। আচ্ছা, আলো যে জায়গাটাতে পড়ছে সেই জায়গাটা যেন সমতল দর্পণ হয়, অর্থাৎ একদম প্লেন। ধরো এখানে আলোটা পড়ছে, এই যে এই আয়নার উপরে আলোটা পড়ছে, লেজার লাইট বাউন্স ব্যাক করবে, তাহলে এটা প্লেনে পড়ছে, সমতল দর্পণে পড়ছে। ওকে, তাহলে বাউন্স ব্যাক করছে। তাহলে আলো কি হচ্ছে? সমতল, এই যে প্লেন মিরর, এটা সমতল দর্পণ হওয়া দরকার। এটা কি হওয়া দরকার? সমতল দর্পণ। ওকে, তাহলে আলো কি হচ্ছে? আলো একটা সমতল দর্পণের উপর পড়ছে, তাহলে এই সমতল দর্পণের উপর আলোটা পড়ার পর যে পয়েন্টে পড়ছে সেই পয়েন্ট থেকে আলোটা বাউন্স ব্যাক করছে, অর্থাৎ আলোটা বিকিরিত হয়ে যাচ্ছে, এইভাবে বিকিরিত হয়ে যাচ্ছে। এইবার এই সমতল দর্পণের উপরে যে আলো পড়ছে এটাকে বলা হচ্ছে আলো, এই যে রশ্মিটা পড়ছে এই রশ্মিটাকে বলা হচ্ছে আপাতিত রশ্মি। কি বলা হচ্ছে? আপাতিত রশ্মি। তাহলে এই যে রশ্মিটা, এই রশ্মিটা কি রশ্মি? আপাতিত রশ্মি। এই রশ্মিটা এদিকে হবে, এটা আপাতিত রশ্মি। তাহলে আলো পড়ছে আপাতিত রশ্মি, এবার আলো প্রতিফলিত হয়ে যাচ্ছে। তাহলে প্রতিফলিত হয়ে যাচ্ছে মানে সেটাকে কি বলবো? রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে। এবার এই আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুর উপর, এবং এই আপাতন বিন্দু, এই যে আপাতন বিন্দু, এর উপর অঙ্কিত অভিলম্ব, এরা একই সমতলে থাকে। এরা এই যে বিন্দু, তাহলে এই বিন্দুটাকে কি বলা হচ্ছে? আপাতন বিন্দু বা ইনসিডেন্স রে, ইনসিডেন্ট পয়েন্ট, আপাতন বিন্দু, প্রতিফলন বিন্দুও বলতে পারো। আচ্ছা, প্রতিফলন বিন্দু নয়, অ্যাকচুয়ালি আপাতন বিন্দু, মানে আপাতিত হচ্ছে। তো এইবার তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে আলোর দুটোর ফর্মুলা পড়ছো প্রতিফলনের। প্রথম ফর্মুলা কি? যে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে, তাহলে এই যে আপাতিত রশ্মি, এই যে প্রতিফলিত রশ্মি এবং এই যে আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এরা কিন্তু একই সমতলে আছে, অর্থাৎ একই সমতলের উপর অবস্থিত। দেখো, একই সমতলের উপর অবস্থিত। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার। এটা তাহলে ফার্স্ট সূত্র, প্রথম সূত্র। স্যার সেকেন্ড সূত্র কি? সেকেন্ড সূত্র হলো আপাতন কোণ, এই যে কোণটা θ1, এই কোণটাকে কি বলছি? আপাতন কোণ। আর এই যে কোণটা θ2, এই কোণটাকে কি বলছি? প্রতিফলন কোণ।
দেখে নাও, আপাতন কোণ প্রতিফলন কোণ, তাহলে এই আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে, সমান হবে। অর্থাৎ প্রতিফলন কোণকে আমি যদি স্মল আর ধরি আর আপাতন কোণকে যদি স্মল আই ধরি, তাহলে আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু আর হবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। বোঝা গেল না, বোঝা গেল না? তাহলে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। একদম আমার সাথে সাথে মুখস্থ করে নাও, আমার সাথে সাথে মুখস্থ করে নাও, এটাকে ফেলে রেখো না, পরে মুখস্থ করবো ভেবো না। দুটো সূত্র প্রতিফলনের যদি পরীক্ষাতে দেয়, প্রথম সূত্র আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দিস ইজ দ্য ফার্স্ট ল অফ রিফ্লেকশন অ্যান্ড দ্য সেকেন্ড ল অফ রিফ্লেকশন। কি? প্রতিফলন কোণ এবং আপাতন কোণ সর্বদা সমান, অর্থাৎ প্রতিফলন কোণ যা হবে আপাতন কোণ তাই হবে। ওকে, ক্লিয়ার? চল, এরপর আমরা চলে আসি গোলীয় দর্পণে প্রতিফলন, রিফ্লেকশন অন ইন এ স্পেরিক্যাল মিরর। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, এটা আমরা পড়ব। তো গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, প্রথমেই চলে আসি একটি গোলীয় দর্পণ আমরা এঁকে ফেলি। অবতল দর্পণই আঁকছি, এখানে অবতল উত্তল দুটোই আছে, আমরা অবতল দর্পণ আঁকছি। আমাদের অবতল ভালো লেগেছে, তাহলে এইবার এই যে অবতল দর্পণ, এই অবতল দর্পণের এটা প্রধান অক্ষ, ওকে স্যার। এটা মেরু, ওকে স্যার, মেনে নিলাম। প্রধান অক্ষের উপর এটাকে মেরু বলছি স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার, এটা মেরু। স্যার এটাকে কি বলবো, এর বক্রতা কেন্দ্র আছে, বক্রতা কেন্দ্র সি, এটা মেরু, ঠিক আছে স্যার, ওকে স্যার, এই পর্যন্ত ঠিক আছে স্যার। এবার এই গোলীয় দর্পণে একটি আলো প্রধান অক্ষের সমান্তরালভাবে অবতল দর্পণে আপাতিত হলো, প্রধান অক্ষের সমান্তরালভাবে অবতল দর্পণে আপাতিত হলো, তাহলে আপাতিত হওয়ার পর এটি প্রতিফলিত হবে। এটি আপাতিত হওয়ার পর কি হবে, আপাতিত হওয়ার পর এটি প্রতিফলিত হবে, হবে না হবে না? হবে প্রতিফলিত। স্যার আপাতিত হওয়ার পর যদি এটা সমান্তরালে আপাতিত হয়, যদি এটা সমান্তরালে আপাতিত হয়, তাহলে এটা যে প্রতিফলিত হচ্ছে স্যার, এই প্রতিফলিত হওয়ার সময় প্রধান অক্ষকে ছেদ করে যাবে। প্রধান অক্ষকে যে ছেদ করবে সেই ছেদ বিন্দুটাকে বলা হয় এফ। ছেদ বিন্দুটাকে কি বলা হয়? প্রধান অক্ষকে যে ছেদ করছে সেই ছেদ বিন্দুটা, যদি সরলরেখাটি সমান্তরাল বা আলোকরশ্মিটি যদি সমান্তরাল আলোকরশ্মি হয়, প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি হয়, তাহলে সেটা যখন রিফ্লেক্টেড হচ্ছে, অর্থাৎ যখন সেটা প্রতিফলিত হচ্ছে, তখন প্রধান অক্ষে যে বিন্দুতে ছেদ করছে সেটাকে বলছে এফ, এবং এই এফ কে বলা হয় মুখ্য ফোকাস। এফ কে কি বলা হয়? মুখ্য ফোকাস। হোয়াট ইজ এফ? এফ মুখ্য ফোকাস। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দাও, প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দাও, ক্লিন অ্যান্ড ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও। কারণ প্রত্যেকটি জিনিস তোমাদের সারা বছর ধরে, যেহেতু এবছর পড়াবো ক্লাস 10, তো প্রত্যেকটি জিনিস তোমাদেরকে খুব ডিটেলসে বুঝতে হবে। একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু গল্প শেষ। খুব ডিটেলসে প্রতিটা জিনিস বুঝে নাও। চলো, ওকে আমার প্রিয় ভাই বোনেরা, চলো তাহলে আমরা এফ কে কি বলছি? মুখ্য ফোকাস বলছি। চলো, তাহলে এটা অবতল দর্পণে হতে পারে, উত্তল দর্পণে হতে পারে। এখানে অবতল এবং উত্তল দু ধরনের দর্পণের ক্ষেত্রে দেখিয়েছে। এটা খালি তোমরা ছবিটা দেখে নাও, আমি বাকিটা তোমাদেরকে বোঝাচ্ছি, বাকিটা তোমাদেরকে বোঝাচ্ছি, ছবিটা তোমরা শুধু দেখে নাও। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর এফ বিন্দুতে মিলিত হয়, একে কি বলছে? মুখ্য ফোকাস বলছে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে এখানে যেমন এফ বিন্দুতে মিলিত হয়, এটা রিয়েল হচ্ছে, এটা রিয়েল, বাট এখানে কিন্তু কল্পনা, এখানে কিন্তু কল্পনা। আর কল্পনা করতে তো ক্ষতি নেই। তো উত্তল, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে সবকিছুই কল্পনা, কল্পনার ক্যানভাসে। চলো, উত্তল দর্পণের ক্ষেত্রে সবকিছুই কল্পনা, কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে সবকিছু রিয়েল, সবকিছু রিয়েল অবতলের ক্ষেত্রে, কিন্তু উত্তলের ক্ষেত্রে কল্পনা। চলো আমরা এটা মুখ্য ফোকাসের বিষয়টা অবতল এবং উত্তল দুটো ক্ষেত্রেই একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। ওই ছবিটাকে একটু ভালো করে এঁকে বুঝিয়ে দিই। দিস ইজ অবতল অ্যান্ড দিস ইজ উত্তল। আমরা দু ধরনের গোলীয় দর্পণ নিলাম, প্রথমটা অবতল এবং দ্বিতীয়টা উত্তল। চলো, आजा मैं हवाओं पे बिठा के ले चलूं, तू ही तो
প্রধান অক্ষ মেরু, তু হি তো মেরি দোস্ত হে, आजा मैं फनाओं पे बिठा के ले चलू तो ही तो। चलो प्रधान अक्ष, दिस इज मेरु एंड दिस इज বক্রতা কেন্দ্র। চলো পড়ছে রশ্মি, কে রশ্মি, রে প্রধান অক্ষের সমান্তরাল রে পড়ছে কার উপরে, অবতল দর্পণের উপরে। পড়ার পর রিফ্লেক্টেড হচ্ছে কোথা দিয়ে, প্রধান অক্ষকে ছেদ করে, প্রধান অক্ষকে ছেদ করে। স্যার ও স্যার এর সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, তাহলে একের অধিক হতে পারে, তাহলে আরেকটা সমান্তরাল নিলাম। স্যার এটাও কিন্তু সেম এই বিন্দু দিয়ে, আহা আহা হাতি আঁকতে গিয়ে ঘোড়া এঁকে ফেলছি, সেম এই বিন্দু দিয়ে যাবে, সেম এই বিন্দু দিয়ে। স্যার একাধিক আরো নিলে এক বিন্দু দিয়েই যাবে, একটাই বিন্দু দিয়ে পাস করবে। অ্যান্ড এই বিন্দুটাকে আমরা বলছি এফ মানে মুখ্য ফোকাস, এফ মানে মুখ্য ফোকাস। এইবার তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যে কটি আলোক রশ্মি তুমি আঁকবে সবকটি প্রধান অক্ষকে প্রতিফলনের সময় প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে এবং সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে এফ কে বলা হচ্ছে মুখ্য ফোকাস, এফ কে কি বলা হচ্ছে মুখ্য ফোকাস। আর এই এফ সবসময় কিন্তু OC/2 হবে, অর্থাৎ ও এফ এই যে দূরত্বটা, এই এফটা কি হবে, OC-র মধ্যবিন্দু। এফ সবসময় কি হবে, এফ অর্থাৎ এই মুখ্য ফোকাসটা হবে এফ OC এর মধ্যবিন্দু হবে, এফ OC এর মধ্যবিন্দু। স্যার এটা অবতল দর্পণের ক্ষেত্রে তো খুব ইজিলি বুঝলাম, উত্তল দর্পণের ক্ষেত্রে বোঝান দেখি। উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় বাউন্স ব্যাকটা এইভাবে হয়। কিভাবে হয়, স্যার এই যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এলো, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসার পর এই আলোক রশ্মিটা এই চলে গেল, সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমার হাতেরই ছোঁয়ায়, নুয়ে পড়বে এই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়। এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এও গেল 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 রে, গেল 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 রে, এও চলে গেল। স্যার এও গেল বাউন্স ব্যাক করে। স্যার প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এরা গেল তো গেল, কিন্তু এরা একটা জায়গা থেকে এলো বলে মনে হচ্ছে। মানে আমরা যখন রিয়েলে পাবো না তখন তো কল্পনাতে ভাবতে হবে। তোরা তো অনেক কিছুই কল্পনাতে ভাবিস তাই না, অনেক কিছুই কল্পনাতে, যেটা বাস্তবে কখনো সত্যি হয় না। তোরাই জানিস তোরা কি সব কল্পনা করিস। তো কল্পনাতে তো আমরা অনেক কিছু করতে পারি তাই না। তো কল্পনাতে আমরা ভাবতে পারি যে এটা এই এসে এই তো চলে গেছে, এটা এই এসে এই চলে গেছে, কিন্তু আমি ভাবতে পারি এটা একটা বিন্দু থেকে আসছে। দেখ এই যে দুটো রে, এই দুটো রে মনে হচ্ছে না একটা বিন্দু থেকে আসছে, একটা বিন্দু থেকে এই দুটো রে এরকম ভাবে চলে যাচ্ছে, মনে হচ্ছে না। তাহলে এই বিন্দুটাই হয়ে গেল এফ, এই বিন্দুটাই কি, এই বিন্দুটাই এফ। অ্যান্ড দিস ইজ দ্য মিডল পয়েন্ট অফ OC অ্যান্ড দিস ইজ মুখ্য ফোকাস, এফ মুখ্য ফোকাস বা ফোকাস। ওকে, তাহলে এফ হচ্ছে ফোকাস, এফ কি, এফ ফোকাস। এবং এফ সবসময় কি হবে, ওএফটা কি হবে, ওএফটা হবে সবসময় OC/2, অর্থাৎ এফটা কিন্তু OC-র মধ্যবিন্দু, এফটা কি OC-র মধ্যবিন্দু। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তাহলে মুখ্য ফোকাস ব্যাপারটা তোদের বোঝা গেল। এবার মুখ্য ফোকাসের পর তোরা যেটা পড়বি সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব কি, ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকেই ফোকাস দূরত্ব বলবো। ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা সেটাকেই কি বলবো, ফোকাস থেকে মেরু, ওই ভাই রুক যাও দিল দিবানি, ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। চলো, এক সপনা থা, দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে দর্পণের ফোকাস দূরত্ব বলে। এইটাই এতক্ষণ পাগলের মতো আমি চিৎকার করে করে বলছি, ঠিক আছে। এরপর সমান্তরাল রশ্মি 1 নম্বর 2 নম্বর সব রশ্মি মিলিত হয় নির্দিষ্ট বিন্দুতে, 3 নম্বর কিন্তু প্রধান অক্ষের উপর নয়। তাহলে প্রধান অক্ষের উপর যদি মিলিত না হয় তাহলে মুখ্য ফোকাস হবে না, কিন্তু ফোকাস বিন্দু আমরা বলতে পারি। আর এই বিন্দুগুলো যে তলে থাকে তাকে ফোকাস তল বলে। আচ্ছা কি বলছে,
বলছে সমান্তরাল রশ্মি, সব রশ্মিগুলো যদি নির্দিষ্ট কোনো বিন্দুতে মিলিত হয় যেটা প্রধান অক্ষের উপর নয়, মানে সমান্তরাল রশ্মি ছাড়া বাকি সব রশ্মিগুলো যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় যেটা প্রধান অক্ষের উপর নয়, মানে এফটা প্রধান, এই মিলিত বিন্দুটা প্রধান অক্ষের উপর নয়, তাহলে কিন্তু সেটাকে আমরা মুখ্য ফোকাস বলবো না, কিন্তু ফোকাস বলতে পারি, এবং যে তলে থাকছে তাকে ফোকাস তল বলতে পারি। এটা জাস্ট মনে রেখো। এবার অভিসারী আর অপসারী। এখানে দেখো অভিসারী আলোকরশ্মি মানে কি? অভিসারী আলোকরশ্মি প্রতিফলনের ক্ষেত্রে অভিসারী মানে দূর থেকে আসছে, দূর থেকে আসছে কিন্তু মিলিত হচ্ছে, দূর থেকে এসে মিলছে, অভিসারী, দূর থেকে এসে মিলে যাচ্ছে। আর অপ মানে দূরে চলে যাচ্ছে, অপসারিত হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। তাহলে অভিসারী সেটা তোমার এর ক্ষেত্রে, তোমার যদি আমি অবতল দর্পণের ক্ষেত্রে বলি, দেখো এই যে আসছে, এসে এই মিলিত হচ্ছে, এই যে আসছে দূর থেকে আসছে কিন্তু কাছে এসে মিলিত হচ্ছে। দূরে দূরে কেন যাচ্ছ চলে তুমি, কাছে একটু এসো না, এসে হেসো না। তাহলে দূর থেকে এসে কাছে মিলিত হচ্ছে। কিন্তু অপসারীর ক্ষেত্রে তোমরা দেখো কাছ থেকে দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, এটা অপসারী। ঠিক আছে, তাহলে এটা অভিসারী, এটা অপসারী। ক্লিয়ার? চল, আচ্ছা এইবার কয়েকটা জিনিস তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে। কি কি জানতে হবে স্যার? কয়েকটা জিনিস তোমরা জানতে চলেছো। গোলীয় দর্পণে রশ্মি চিত্রের মাধ্যমে প্রতিবিম্ব গঠনের কৌশল। গোলীয় দর্পণে রশ্মি চিত্রের মাধ্যমে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে সেই কৌশল। তার আগে আমি কয়েকটা জিনিস একটুখানি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, যে আলোক রশ্মি একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণের উপর একটি অবতল দর্পণ, এই অবতল দর্পণের উপর আলোক রশ্মি যদি অবতল দর্পণের উপর আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে, তাহলে এই আলোক রশ্মি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়। এই আলোক রশ্মি কোথা দিয়ে যায়? মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়। কোথা দিয়ে যায়? মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়। স্যার অবতল এবং উত্তল দুটো ক্ষেত্রেই, অবতলের ক্ষেত্রে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়, আর উত্তলের ক্ষেত্রে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে হয়, অর্থাৎ উত্তলে কল্পনা, অবতলে বাস্তব। ওকে, এই যে মুখ্য ফোকাস থেকে আসছে বলে মনে হয়, কিরে মনে হয়, তাই তো? ওকে, চল এবার আলোক রশ্মির মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যদি যায়, একটা আলোক রশ্মি যদি মুখ্য ফোকাসের উল্টোটা, মানে বেসিক্যালি উল্টো, যে একটি আলোক রশ্মি একই রকম কেস, শুধু উল্টো বলছে, যে একটা অবতল দর্পণ, এখন এই অবতল দর্পণে একটি আলোক রশ্মি, এই অবতল দর্পণের ক্ষেত্রে, এই অবতল দর্পণের ক্ষেত্রে একটি আলোক রশ্মিটা কি করছে? একটি আলোক রশ্মি কি করছে? কহো না কহো হে আঁখে বলতি হে, একটি আলোক রশ্মি এফ এর মধ্য দিয়ে যাচ্ছে, ও সনম ও সনম। একটি আলোক রশ্মি মুখ্য ফোকাস দিয়ে যাচ্ছে, তাহলে আলোক রশ্মি যদি মুখ্য ফোকাস দিয়ে গিয়ে দর্পণে আপাতিত হয়, তাহলে এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল হবে। একটি আলোক রশ্মি যদি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গিয়ে আপাতিত হয়, তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার না ক্লিয়ার নয়? একটুখানি জানিয়ে দিও প্লিজ কমেন্ট সেকশনে। বারবার করে বলছি, যতক্ষণ পড়াচ্ছি, যা যা পড়াচ্ছি বুঝতে পারলে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও। ঠিক আছে, চল। ওকে, তাহলে এটা গেল দ্বিতীয়। এটা এখানে অবতল উত্তল দুটো করেই ছবি দিয়েছে, আমি একটা করে ছবি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ওকে, আমি শুধু অবতলটা বোঝাচ্ছি, উত্তলটা বোঝাচ্ছি। এইবার একটি আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়, একটি আলোক রশ্মি যদি অবতল দর্পণ একটি আঁকলাম, অবতল উত্তল দুটোই তোমরা আঁকতে পারো, আমি অবতল দর্পণে কেই বোঝাচ্ছি, উত্তলে কল্পনা, আমি বেশি কল্পনাতে করতে চাই না, আমি বাস্তবে থাকতে চাই। ফিরে চলো সব ছিঁড়ে চলো যেখানে মন যেতে চাই, চলো। আর মন এখানে ওখানে গিয়ে লাভ নেই, মন আপাতত আলোর দিকে গেলেই ভালো। আচ্ছা, এটা প্রধান অক্ষ, তাই তো? এটা প্রধান অক্ষ, এটা সি, এটা ও। এইবার একটি আলোক রশ্মি যদি মেরুতেই আপাতিত হয়, একটি আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায় বা বক্রতা কেন্দ্রে আপতিত হয়, একটি আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রে আপতিত হয়, মনে রেখো একটি আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রে আপতিত হয়, তাহলে এটা বক্রতা কেন্দ্রেই প্রতিফলিত হবে, অর্থাৎ আলোক রশ্মিটা এমনই হবে। ওকে,
স্ট্রেট লাইন একটু বেঁকে গেছে, ঠিক আছে? হ্যাঁ মোটামুটি ঠিক আছে, আমি তো খুব ভালো ছবি আঁকার লোক। তাহলে একটি আলোক রশ্মি বক্রতা কেন্দ্রে যদি আপাতিত হয় তাহলে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়েই প্রতিফলিত হবে, মানে একদম সেম লাইনে, যে লাইনে আপাতিত হচ্ছে সেই লাইনেই প্রতিফলিত হবে, ঠিক আছে? এরপর একটা জিনিস তোমাদের লেখা হয়নি এখানে, সেটা হচ্ছে যে একটি আলোক রশ্মি যদি মেরুতে আপাতিত হয়, 4 নম্বর দিয়ে লেখো আলোক রশ্মি, 4 নম্বর দিয়ে একটু লিখে নাও, আলোক রশ্মি মেরুতে আপাতিত। তাহলে আলোক রশ্মি মেরুতে আপাতিত হলে কি হবে? একটি আলোক রশ্মি যদি মেরুতে আপাতিত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? চলো, মেরুতে আপাতিত হচ্ছে, তাই তো? চলো, কমান এভরিওয়ান, कमान बॉयज एंड गर्ल्स, এদিক इधर 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 उधर नहीं करने का बेटा। চলো, মেরুতে আপাতিত হচ্ছে একটি আলোক রশ্মি, মেরুতে। ও স্যার, মেরুতে আপাতিত হলে কোন মেরুতে? সুমেরুতে না কুমেরুতে? জুমেরুতে। একটি আলোক রশ্মি মেরুতে আপাতিত হলো। তাহলে একটি আলোক রশ্মি যদি মেরুতে আপাতিত হয় তাহলে আলোক রশ্মি এদিকে যে কোণটা তৈরি করে সেম কোণ এদিকেও তৈরি করবে, সেম অ্যাঙ্গেল আলোক রশ্মিটা এদিকেও তৈরি করবে, অর্থাৎ এই কোণটাও কি হবে? থিটা। তাহলে একটি আলোক রশ্মি যদি মেরুতে আপাতিত হয় তাহলে এদিকেও থিটা কোণ তৈরি হবে, এদিকেও থিটা কোণ তৈরি হবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দিও, ঠিক আছে? তাহলে এই জিনিসটা লেখানো হয়নি, এটা অবতলের ক্ষেত্রে হবে, উত্তলের ক্ষেত্রে হবে। চল, চল ছাইয়া 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 ছাইয়া, চল ছাইয়া 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 ছাইয়া, সর ইস্ক কি চল ছাইয়া ছাইয়া। এইবার প্রতিবিম্ব, প্রতিবিম্বের ক্ষেত্রেও কেস ওয়ানটা একটুখানি অন্যরকম ছিল। আমি তোদেরকে কেস ওয়ানটা প্রথমে এখান থেকে শুরু করছি বটে, কিন্তু আমি এখানে একটা এক্সট্রা পেজ নিয়ে একটু বলে দিই। প্রতিবিম্ব গঠন এই জিনিসটা শুরু করার আগে একটুখানি তোদেরকে ডিটেলসে ব্যাপারটা ক্লিয়ার করি, যে একটা অবতল দর্পণ আমি নিয়েছি একটি অবতল দর্পণ নিয়েছি, এই অবতল দর্পণের একটি প্রধান অক্ষ টেনেছি। হ্যাঁ স্যার, টেনেছি, একটি প্রধান অক্ষ টেনেছি। তাহলে একটি অবতল দর্পণের একটি প্রধান অক্ষ টেনেছি। স্যার প্রধান অক্ষ টানার পর কি করবো স্যার? ভালো করে শোন, একটি অবতল দর্পণের প্রধান অক্ষ টানার পর যদি একটা বস্তু অসীম দূরত্বে অবস্থান করে, ইনফিনিটিতে একটি বস্তু অবস্থান করছে, তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? মনে রাখবি, একটি বস্তু যদি অসীম দূরত্বে অবস্থান করে তাহলে তার প্রতিবিম্ব সবসময়ের জন্য, এটা তো সি, এটা এফ, তার প্রতিবিম্ব সবসময় এফ এ তৈরি হবে, অর্থাৎ মুখ্য ফোকাসে তৈরি হবে। এবং সেই প্রতিবিম্বটা একদম বিন্দু, মানে প্রতিবিম্বটা অসীম দূরত্বে আছে, প্রতিবিম্বটা বিন্দু হবে। অর্থাৎ বস্তু যদি অসীম দূরত্বে থাকে প্রতিবিম্ব এফ এ তৈরি হবে এবং সেটা একটা ছোট্ট বিন্দু হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। এইবার এখান থেকে কেস 2 শুরু হচ্ছে। প্রতিবিম্ব যদি বক্রতা কেন্দ্রের এপারে থাকে, অর্থাৎ বক্রতা কেন্দ্রের পিছনে যদি প্রতিবিম্ব থাকে, বক্রতা কেন্দ্রের পিছনে, এই দেখ প্রতিবিম্ব মানে কি? প্রতিবিম্ব মানে একটা বস্তু। এখন বস্তু কি? বস্তু ভাই আমি এখানে একটা মোমবাতি ধরে নিচ্ছি, মোমবাতি, মোম, আলো, তাহলে মোম দিচ্ছে আলো। তাহলে এখানে যদি বক্রতা কেন্দ্রের পিছনে যদি মোমবাতিটা থাকে তাহলে এই মোমবাতির প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? এই মোমবাতিটা সরল রেখায় আপাতিত হচ্ছে, সরল রেখায় আপাতিত হচ্ছে, সরল রেখায় মানে তোর হচ্ছে প্যারালালি আপাতিত হচ্ছে। তাহলে প্যারালালি আপাতিত হলে এই মোমবাতিটা কোথা দিয়ে যাবে? এই মোমবাতিটা ফোকাস দিয়ে যাবে স্যার। এই মোমবাতিটা কোথা দিয়ে যাবে? এই মোমবাতিটা ফোকাস দিয়ে যাবে। তাহলে স্যার ফোকাস দিয়ে গেল, আর এই মোমবাতি থেকে যদি আরেকটি রশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আপাতিত হয়, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আপাতিত হচ্ছে, তাহলে স্যার বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আপাতিত হলে স্যার বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আপাতিত হলে একটুখানি আগেই বললাম যে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আপাতিত হলে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়েই প্রতিফলিত হবে। তাহলে স্যার এরা যে বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ এই রশ্মিটা এবং এই রশ্মিটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু থেকে একটি প্রতিবিম্ব গঠিত হবে। কি গঠিত হবে স্যার?
প্রতিবিম্ব গঠিত হবে। স্যার প্রতিবিম্ব কার? স্যার এই মোমবাতির প্রতিবিম্ব স্যার কোথায় তৈরি হলো? স্যার এফ এবং সি এর মাঝখানে, অর্থাৎ বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। স্যার কতটা বড়? স্যার এই যে বস্তুর থেকে একটু ছোট, তাহলে বস্তুর থেকে সাইজে কি ছোট। স্যার বস্তুটা এরকম ভাবে আছে, অর্থাৎ মোমবাতিটা এরকম ভাবে আছে, কিন্তু প্রতিবিম্ব এরকম তৈরি হলো, তাহলে স্যার উল্টো তৈরি হলো। স্যার কেমন তৈরি হলো? উল্টো তৈরি হলো। তাহলে স্যার এখান থেকে আমরা কি বলতে পারি? স্যার এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সৎ প্রতিবিম্ব তৈরি হলো, কিন্তু উল্টো হলো, আর বস্তুর থেকে আকারে ছোট হলো। তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে প্রতিবিম্বের, প্রথমে আসছি প্রতিবিম্বের অবস্থান। স্যার প্রতিবিম্ব কোথায় অবস্থিত? স্যার বস্তুটা কোথায়? বক্রতা কেন্দ্রের পিছনে। স্যার প্রতিবিম্ব কোথায়? সি আর এফ এর মধ্যে, অর্থাৎ বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। প্রথমটা কি পেলাম? প্রথমটাতে প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রথমটাতে প্রতিবিম্বের অবস্থান কোথায়? ফোকাসে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? এফ এ। স্যার প্রতিবিম্বের আকার প্রকৃতি কেমন? প্রকৃতি ও আকার একসাথেই আমরা বলতে পারি। প্রকৃতি ও আকার হচ্ছে বিন্দু, জাস্ট বিন্দু। তাহলে প্রকৃতি কিছু বলার নেই, বিন্দু আকার, ঠিক আছে। এটা প্রথমটার জন্য, অর্থাৎ অসীম দূরত্বে থাকলে প্রতিবিম্ব। এবার প্রতিবিম্ব তোর হচ্ছে বস্তু বক্রতা কেন্দ্রের পেছনে, অর্থাৎ মোমবাতিটা বক্রতা কেন্দ্রের পেছনে আছে, আগুন জ্বলছে। তাহলে এখানে তোর প্রতিবিম্বের অবস্থান কোথায় হলো? সি ও এফ এর মধ্যে, অর্থাৎ বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মধ্যে। এরপর প্রতিবিম্বের প্রকৃতি কি পেলাম? সৎ এবং উল্টো। প্রতিবিম্বের প্রকৃতি পেলাম সৎ ও উল্টো। আর আকার কি পেলাম? একার, আকার, হস্যিকার। আকার কি পেলাম বাবু? আকার পেলাম আমরা বস্তুর চেয়ে ছোট, বস্তুর থেকে ছোট। তাহলে প্রতিবিম্বের আকার আমরা পেলাম বস্তুর থেকে ছোট। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইয়েস স্যার। তাহলে একটা জিনিস দেখ, 1 মিনিট এদিকে দেখ। প্রতিবিম্ব যদি অসীমে অবস্থিত হয়, তাহলে কোথায় তোর বস্তু যদি অসীমে অবস্থিত হয়, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? এফ এ। বস্তুটি একটু এগিয়ে এলো, অর্থাৎ বক্রতা কেন্দ্রের ঠিক পেছনে হলো, তাহলে সি আর এফ এর মধ্যে। এভাবেই দেখ বস্তুটা আগাবে আর প্রতিবিম্বটা পিছোতে আসবে। এরপর আমরা চলে আসব, বস্তুটাই যদি বক্রতা কেন্দ্রে অবস্থিত হয়, সিতে অবস্থিত হয়, বস্তুটা যদি সি এর এপারে হতো, তাহলে কি হচ্ছিল? প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছিল? সি আর এফ এর মধ্যে। তাহলে বস্তুটা সিতেই অবস্থিত হয়ে গেল, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তাহলে এখান থেকে একটা প্যারালাল লাইন টানছি, সেই প্যারালাল লাইনটা কোথা দিয়ে যাচ্ছে? অবভিয়াসলি এফ দিয়ে যাচ্ছে। কোথা দিয়ে যাচ্ছে? এফ দিয়ে যাচ্ছে। এবং আমি যদি এখান থেকে এখান থেকে তোমার বস্তু থেকে, অর্থাৎ মোমবাতি থেকে আরেকটি লাইন যেটা ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে, এমন লাইন টানি, তাহলে ফোকাসের মধ্য দিয়ে গেল মানে কি হবে? এটা প্যারালাল। স্যার তাহলে এদের ছেদবিন্দু কোথায় পাবো? স্যার এই সরল রেখাটা এই যে প্রতিফলিত রশ্মি আর এই প্রতিফলিত রশ্মি, এদের ছেদবিন্দু কোথায় হবে? এদের ছেদবিন্দু স্যার এই জায়গাটাতে হলো। কোন জায়গাটাতে হলো? এই জায়গাটাতে। স্যার এই জায়গাটা থেকে যদি আমরা একটি এটা নিই, স্যার দেখুন বক্রতা কেন্দ্রের সাথে লম্ব। স্যার তার মানে বস্তু যেখানে প্রতিবিম্ব সেখানে। স্যার বস্তু যেখানে প্রতিবিম্ব সেখানে। স্যার বস্তু এবং প্রতিবিম্ব একই লাইনে আছে। স্যার বস্তুর দূরত্ব এবং দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান। স্যার গো কি পাচ্ছি আমরা? সি এর এপারে যখন ছিলাম,
এপারে যখন ছিলাম সি এর, তখন প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছিল? প্রতিবিম্বটা তৈরি হচ্ছিল সিআরএফ এর মধ্যে। আমরা যখন সিতে এগিয়ে আসলাম বস্তুটাকে নিয়ে, মোমবাতিটাকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আলো উজ্জ্বল হচ্ছে, তাহলে আমরা যখন সিতে এগিয়ে গেলাম, বক্রতা কেন্দ্রে এগিয়ে গেলাম, তখন আমরা কি দেখতে পেলাম? তখন আমরা দেখতে পেলাম এর প্রতিবিম্বটাও সিতেই অবস্থিত হলো। এর প্রতিবিম্বটাও কোথায়? এর প্রতিবিম্বটাও সিতেই হলো। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে একটু জানাও যে বুঝেছো কিনা। প্রত্যেকে একটু জানিয়ে দেবে কমেন্ট সেকশনে যে তোমরা বুঝতে পারছো, ইয়েস অর নো, ক্লিয়ার না ক্লিয়ার নয়। চলো এখানে তাহলে আমরা কি কি লিখতে পারছি? আমরা তিনটে জিনিস লিখতে পারছি। প্রথম, প্রতিবিম্বের অবস্থান। সেম ভাবে প্রতিবিম্বের অবস্থান কোথায়? কোথায় বাবা? কোথায় আবার? গাছের মাথায়, সিতে। সিতে বক্রতা কেন্দ্রে। তারপর প্রকৃতি। প্রকৃতি কেমন? এ ভাই প্রকৃতি কেমন? যদি বস্তুটা বক্রতা কেন্দ্রে থাকে তাহলে প্রকৃতি কেমন হলো? সৎ হলো ও উল্টো। সদ ও উল্টো। যতক্ষণ পর্যন্ত প্রতিবিম্ব দর্পণ, অর্থাৎ এই যে গোলীয় দর্পণ বা অবতল দর্পণের এদিকেই অবস্থিত হবে, অর্থাৎ বস্তু এদিকে অবস্থিত, প্রতিবিম্বটাও এদিকে অবস্থিত, ততক্ষণ পর্যন্ত সৎ। যদি ওপারে অবস্থিত হয় তখন অসৎ। কিন্তু উল্টো হচ্ছে, স্যার এটা বস্তুটা এদিকে, স্যার মোমবাতিটা এদিকে, স্যার মোমবাতির প্রতিবিম্বটা নিচের দিকে, স্যার এর মাথায় উপরে, স্যার এর মাথা নিচে। ওকে, তাহলে সৎ কিন্তু উল্টো। আর স্যার এর আকার সিতে অবস্থিত হলে, সিতে যদি বস্তু অবস্থিত হয় তাহলে প্রতিবিম্বের আকার হবে সি এর আকারের সমান, অর্থাৎ বস্তুর আকারের সমান। বস্তুর, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এমনি এমনি লেখাচ্ছি না তোমাদের। এই প্রত্যেকটা জিনিস এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, আসবে এবং আসবে। লিখে রাখো, এখান থেকে প্রশ্ন আসবেই, এটা তোমরা লিখে রাখো। তাহলে বস্তুর আকারের সমান, তাহলে আকারটা কি হলো? আকার হলো বস্তুর আকারের সমান। क्या समझ रहे हो भैया? भाइयों और बहनों, सुनते रहो, लिखते रहो, पढ़ते रहो। यही तो एक बहाना है, यही तो एक हमारा उन्नीत लक्ष्य पहुंचाনোর লড়াই, তাই না? চলো, লড়াই করো, লড়াই করো, লড়াই করো সবে, কোথায় এবার বস্তুটা বলো যাবে? বস্তুটা এবার কোথায় যাবে? বস্তুটা কোথায় ছিল? বস্তুটা সিতে ছিল স্যার, সিতে। বস্তুটা বক্রতা কেন্দ্রের উপরে ছিল আর প্রতিবিম্বটা নিচেই তৈরি হয়েছিল, নিচেই তৈরি হয়েছিল। স্যার এবার বস্তুটা একটুখানি সি থেকে এগিয়ে গেল, স্যার কিধার কিধার, इधर चला मैं उधर चला, जाने कहा मैं किधर चला, আর পিছল গয়া। বস্তুটা এবার সি এর একটু এদিকে চলে আসলো, অর্থাৎ বস্তুটা এবার এই বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে চলে এলো। বস্তুটা কোথায় এলো? বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে চলে এলো। স্যার বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝ বরাবর যদি বস্তুটা চলে আসে, মেহবুবা মেহবুবা, ও মেরে মেহবুবা, সিতে ছিল, সি থেকে একটু ডান দিকে সরে এলো, তাহলে সিতে প্রতিবিম্ব ছিল, প্রতিবিম্ব একটু 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 করে বাম দিকে সরে যাবে। যত বস্তু ডান দিকে সরবে তত প্রতিবিম্ব বাম দিকে সরবে, বস্তু যত ডান দিকে প্রতিবিম্ব তত বাম দিকে। তাহলে বস্তু চলে এলো এখানটায়, অর্থাৎ সি আর এফ এর মাঝখানে। তাহলে বস্তু যদি সি আর এফ এর মাঝখানে চলে আসে তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এখান থেকে প্যারালাল রে, প্যারালাল রে কোথায় যাচ্ছে বাবা? এফ এর মধ্য দিয়ে যাচ্ছে। আর এফ এর মধ্য দিয়ে যেটা টানছি সেটা কোথায় যাচ্ছে? এফ এর মধ্য দিয়ে যেটা টানছি, অর্থাৎ ফোকাসের মধ্য দিয়ে, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যেটা টানছি সেটাও প্যারালাল হচ্ছে। এটাই তো পড়েছিলাম, এটাই তো পড়েছিলাম। এই তো পড়া থা मैंने, এই তো পড়া থা मैंने। তাহলে এরা কোথায় ছেদ করছে? এই বিন্দুটাতে। এই বিন্দু থেকে লম্ব টেনে দাও, এই বিন্দু থেকে লম্ব টেনে দাও, এই বিন্দু থেকে লম্ব টানলে দিস ইজ প্রতিবিম্ব। স্যার প্রতিবিম্ব, তাহলে এই যে মোমবাতি উপরের দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, প্রতিবিম্বের আগুন নিচের দিকে দাউ দাউ করে জ্বলছে। ওকে স্যার, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? সি এর পেছনে,
স্যার বস্তু কোথায়? সিআরএফ এর মাঝখানে। তাহলে সিআরএফ এর মাঝখানে বস্তুকে দিয়েছি। স্যার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? স্যার সিআরএফ এর মাঝখানে যদি বস্তু যায় তাহলে প্রতিবিম্ব সি এর পেছনে তৈরি হলো। স্যার তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়? সি এর পেছনে, বক্রতা কেন্দ্রের পেছনে। স্যার প্রতিবিম্বের প্রকৃতি কেমন? সৎ। সৎ, হ্যাঁ সৎ, একই দিকে আছে অবতল দর্পণে, তাহলে সৎ। স্যার উল্টো, হ্যাঁ উল্টো, মেনে নিলাম। তাহলে প্রকৃতি কেমন? সৎ এবং উল্টো, সৎ এবং উল্টো। স্যার ইসকে বাদ আকার, আকার নিরাকার না। স্যার প্রতিবিম্ব যত ডান দিকে সরে যাবে বস্তু তত বড় হবে। কি বলেছিলাম? সিতে যখন ছিল তখন বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান হয়েছিল। তাহলে এবার সি থেকে যদি এফ এর দিকে গেল তাহলে কি হবে? সি থেকে এফ এর দিকে গেল মানে এইবার क्या होगा बेटा? क्या होगा? এবার কি হবে বাবা? সি থেকে এফ এর দিকে গেল তাহলে বস্তুর আকারটা প্রতিবিম্বের আকারের, এই প্রতিবিম্বের আকারটা বস্তুর আকারের থেকে বড় হবে। বড়া হোগা, বড়া ভাই, বড়া ভাই। কি হলো? সমান হলো সিতে, তারপর যখন বস্তু আরো এগিয়ে গেল তখন প্রতিবিম্বের আকারটা কি হলো? বড় হলো। ওকে, इज दैट क्लियर और नॉट? হ্যাঁ, समझ आ रहा है क्या नहीं आ रहा है? बता दो मुझे। কি হচ্ছে? এটা আস্তে 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 যত এগিয়ে যাচ্ছে এটা তত এদিকে সরে আসছে এবং এটা যত দূরে ছিল প্রতিবিম্ব ছোট হচ্ছিল, যত কাছে আসছে প্রতিবিম্ব বড় হচ্ছে, প্রতিবিম্ব বড় হচ্ছে, বড়া হো রাহা হ্যায়। তাহলে বস্তু যত কাছে এগিয়ে আসছে, ফোকাসের কাছে যাচ্ছে, মেরুর কাছে যাচ্ছে, ততই প্রতিবিম্ব দূরে যাচ্ছে এবং বড় হচ্ছে। ওকে, চল এইবার বস্তু যখন ফোকাসে, তাহলে এখানে কি পেলি? তিনটে জিনিস পেলি। প্রথমটা কি? প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান। এইগুলোই পরীক্ষাতে আসবে পাগলা, একদম চাকাচাক 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 করে নাও প্রত্যেকে। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কি হচ্ছে? প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রের পিছনে। এখান থেকে এর উপরেই প্রশ্ন আসবে। খুব ধরে ধরে বোঝাচ্ছি, একটা ক্লাস, দুটো ক্লাস, তিনটে ক্লাস, যতগুলো ক্লাস লাগবে দেব, বছরের শুরু থেকে শুরু করেছি, যতগুলো ক্লাস লাগবে তোদের প্রোভাইড করব, কিন্তু কোনো কিছু হুহু করে চলে যাব না, সমস্ত কিছু বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করব। একেবারে বেসিক থেকে অ্যাডভান্স তোদের ক্লিয়ার করতে 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 যাব। তাহলে প্রতিবিম্বের অবস্থান কি হলো? বক্রতা কেন্দ্রের পিছনে হলো। ওকে স্যার, এরপর কি করব স্যার? প্রকৃতি কেমন স্যার? সৎ ও উল্টো। আকার বস্তুর থেকে বড়। আকার কি? বস্তুর তুলনায় বড়। তুলনা করতে ভুলো না ভাই, বস্তুটাকে কোথায় পাই? আমরা একটুখানি আগিয়ে যাই। ও স্যার, আরে বল না, যদি বস্তুটা ফোকাসে হয়, বস্তু হলো ফোকাসে, আমরা প্রতিবিম্ব পাবো লোকাসে। বস্তু যদি ফোকাসে হয় তাহলে প্যারালাল গেল 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 এফ এর মধ্যে দিয়ে গেল গেল গেল। ওকে, এবং এখান থেকে আমরা সি থেকে যদি যদি সি থেকে একটি রশ্মি আপাতিত হয় তাহলে সেম পথে প্রতিফলিত হবে। ও স্যার, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? পথ তো চলছে। मुसाफिर हूँ यारो, ना घर है ना ठिकाना, हमें तो बस चलते रहना है, बस चलते रहना। স্যার পথ তো চলতেই থাকছে স্যার। স্যার পথ শেষ হচ্ছে? সমান্তরাল রশ্মি স্যার, সমান্তরাল রশ্মি পাচ্ছি, তাহলে সমান্তরাল রশ্মি মানে তো চলতেই থাকছে, শেষ হচ্ছে না। স্যার
আমরা ধরে নিই যে সমান্তরাল রশ্মি শেষ হয়, মিলে যায়, ধরে নিতে তো ক্ষতি নেই। আমরা ধরে নিলাম সমান্তরাল রশ্মি মিলে গেল, কোথায় গিয়ে মিলল? সমান্তরাল রশ্মি মিলে গেল অসীমে গিয়ে। তাহলে স্যার এর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীম দূরত্বে তৈরি হবে। স্যার এর প্রতিবিম্বের আকার কেমন হবে? প্রকৃতি কেমন হবে? সৎ হবে, উল্টো হবে, আকার কেমন হবে? অনেক বড়, বস্তুর তুলনায় অনেক বড়। ওকে, চল তাহলে প্রথম আসি প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান কোথায় তৈরি হচ্ছে? প্রতিবিম্ব অসীম, অসীমে। গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি রাত পেরোনো। প্রকৃতি সদ উল্টো, কোনো কথা হবে না, শুধু ছবি হবে। তারপর স্যার, ও স্যার, আচ্ছা প্রকৃতি সদ হচ্ছে, প্রকৃতি সদ ও উল্টো বলতে পারি কি আমরা? দেখছি, দেখ লেতি হু। এফ দূরত্বে সদ, হ্যাঁ, অবশিষ্য উল্টো, মানে শিষ্যটা উল্টো, অসীম বিবর্ধিত, ঠিক আছে, সদই হচ্ছে। আচ্ছা আকার, আকার কি তৈরি হচ্ছে? অনেক বড়। ওই চলো এটুকু মাথায় রাখো। নেক্সট আমরা চলে আসছি, যদি বস্তুটা ফোকাস থেকেও এগিয়ে আসে, যদি বস্তুটা ফোকাস থেকেও এগিয়ে আসে, বস্তুটা যদি ফোকাস থেকেও এগিয়ে আসে, অর্থাৎ আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল তুমি রবে দিশেহারা। চলো, ফোকাস থেকে এগিয়ে এলো, বস্তুটি ফোকাস থেকেও এগিয়ে এলো। তাহলে বস্তুটি যদি ফোকাস থেকে এগিয়ে আসে, যদি আসে শুধু আসা যাওয়া, তাহলে এখান থেকে তোর কি হবে? সমান্তরাল আলো, সমান্তরাল, সমান্তরাল আলো সমান্তরালে গেল। আর সি থেকে তো আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি সমান। ওকে, ওকে স্যার, ওকে। চলো তাহলে এইটা হলো এই, আর এটা প্রতিফলিত রশ্মিটা এই আসছে। স্যার আমার মনে হচ্ছে না স্যার যে এটা এরকম ভাবে যদি বাড়াতে, কি হচ্ছে? যদি হই চোর কাঁটা ওই শাড়ির ভাজে, দুষ্টু যে হয় এমন গল্প তারই সাজে। বাড়াতে বাড়াতে মিলবে। কবি বলেছেন যিনি মেলাবেন তিনি মেলাবেন। তাহলে যখন মিলে যাবে তখন এখানে কি তৈরি হবে? একটি প্রতিবিম্ব। স্যার প্রতিবিম্বটা কেমন হবে? স্যার প্রতিবিম্বটা এর ওপারে চলে গেল, তাহলে অসৎ। স্যার প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান দর্পণের পিছনে, দর্পণের পিছনে। স্যার প্রকৃতি অসৎ এবং একই দিকে, অর্থাৎ ওটা যেমন উল্টো হচ্ছিল এটা একই দিকে হবে। ওকে, তাহলে এটা প্রকৃতি। আর আকার, স্যার আকারে অনেক বড় হবে, আকারে অনেক বড় হবে। ओके सर, हो गया सर, सर जी हो गया, एक हो गए हम और तुम। এটা আবার কি করেছে? উত্তল দর্পণের ক্ষেত্রে দেখিয়েছে, দরকার নেই, আমি অবতল দর্পণের ক্ষেত্রে তো দেখালাম, অবতল দর্পণের ক্ষেত্রে দেখালাম তো, তাহলে আবার উত্তল দর্পণের ক্ষেত্রে কি দরকার? তাহলে এই হলো মোটামুটি গল্প। সমাজ আয়া না? বোঝা গেছে? এইবার এই গল্পটাকে আমরা অল্প করে একটা ছকের মধ্যে বুঝবো, কিন্তু তার আগে আমরা একটা ছবির মাধ্যমে বুঝি। একটা ছকের মাধ্যমে বুঝবো এবং প্রত্যেকটা জিনিস আমাদের ভীষণ রকম ইম্পর্টেন্ট, কিন্তু একটা ছকের মাধ্যমে বোঝার আগে আমরা আগে একটা ছবির মাধ্যমে বুঝি। ছবি কে বলবে? কবি। চলো আমরা প্রথমে একটা ছবি আঁকি। অবতল দর্পণ। কি দর্পণ? অবতল।
এরপর অবতল দর্পণের পর কি আঁকবো? প্রধান অক্ষ আঁকবো। স্যার প্রধান অক্ষ এঁকে নিলাম অবতল দর্পণের পর। অবতল দর্পণের পর প্রধান অক্ষ আঁকলাম। স্যার এই প্রধান অক্ষের উপরে কোথায় কোথায় স্যার? ও স্যার, স্যার এই অবতল দর্পণের উপরে কোথায় কোথায়, এই প্রধান অক্ষের উপরে কোথায় কোথায় বস্তুগুলো ছিল? প্রথমে অসীমে ছিল বস্তু। ও স্যার প্রথমে অসীমে ছিল বস্তু, অসীমে। আচ্ছা এটা সি, এটা এফ, এটা ও। বস্তু যদি অসীমে থাকে, ইনফিনিটিতে থাকে, বস্তু যদি ইনফিনিটিতে থাকে, প্রতিবিম্ব এফ এ তৈরি হচ্ছে এবং সেটা একটা বিন্দু, সেটা একটা বিন্দু। বস্তু যদি সি এর পেছনে থাকে, সি এর পেছনে, বক্রতা কেন্দ্রের পেছনে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে সি আর এফ এর মাঝে, কিন্তু বস্তুর তুলনায় ছোট, বস্তুর তুলনায় ছোট। ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, কোনো রকম কোনো ডাউট থাকবে না, সমস্ত ডাউট আউট হয়ে যাবে। বস্তু যদি সিতে থাকে, অর্থাৎ বক্রতা কেন্দ্রে থাকে, তাহলে বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে তাহলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, উল্টো তৈরি হবে, কিন্তু সমান দৈর্ঘ্যের তৈরি হবে। কিন্তু কি হবে? সমান দৈর্ঘ্যের, অর্থাৎ দৈর্ঘ্যটা সমান হবে, সমান দৈর্ঘ্যটা কি হবে? সমান। এই যে দৈর্ঘ্য এবং এই যে দৈর্ঘ্য উপর নিচে সমান। স্যার বস্তু যদি সি আর এফ এর মধ্যে থাকে, আচ্ছা रुक जाना नहीं तू कहीं हार के कांटों से, আচ্ছা এখানে হলে এই ছোট না? এইবার বস্তু যদি সি আর এফ এর মধ্যে থাকে, বস্তু যদি সি আর এফ এর মধ্যে থাকে, এরকম একটা জায়গায় থাকে, তাহলে প্রতিবিম্ব সি এর এপারে তৈরি হবে এবং বড় হবে এর থেকে, এবং বড় হবে। বস্তু যদি, বারবার ভুল করি, কালারটা আলাদা করেছে, ওকে, এর থেকে এটা বড় হবে। বস্তু যদি এফ এর উপরে থাকে, বস্তু যদি এফ এর উপরে থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব অসীমে তৈরি হবে এবং প্রতিবিম্ব হবে অনেক বড়, অনেক বড়। বস্তু যদি এফ এর আগে থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব তৈরি হবে পেছনে এবং বড়, একই দিকে। ওকে স্যার, লহ 2 কে স্যার, এই জিনিসটাই আমাদের বুঝতে হচ্ছে, এই জিনিসটাই তো আমরা এতক্ষণ ধরে চিৎকার করে করে এইটাই তো এতক্ষণ ধরে বললাম। হ্যাঁ, বড়ই যত হই ছোট হয় জামা। তাহলে এখান থেকে শুরু করে আমরা বস্তুটাকে নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি দর্পণের দিকে, এবং সাথে সাথে আমাদের প্রতিবিম্বটা ছোট থেকে বড় হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে সেম আছে, বস্তুটা সেম আছে, কিন্তু প্রতিবিম্বটা ছোট থেকে বড় হচ্ছে এবং পিছিয়ে আসছে, এবং একটা সময় পিছিয়ে আস্তে আস্তে প্রতিবিম্ব দর্পণের উল্টো দিকে চলে যাচ্ছে, দর্পণের উল্টো দিকে চলে যাচ্ছে। क्लियर ना? क्लियर नहीं सर? समझ आया कि नहीं आया? समझे कि नहीं सर? समझे ना? কমেন্ট সেকশনে জানাবি, মার খাবি না হলে খুব। দেখ এই ছকটা মুখস্থ করে নে ভাই, প্লিজ, হাত জোর করে অনুরোধ করছি প্রত্যেকের কাছে, যে এটা যদি তোরা মুখস্থ রাখিস, এই যে এতক্ষণ ধরে যে জিনিসটা বোঝালাম, এটা যদি তোরা মাথায় রাখতে পারিস, এই বোঝানোটা যদি তোদের একদম ইয়েস স্যার বুঝে গেছি এইরকম যদি হয়ে যায়, তাহলে এই ছকটাও তোরা বুঝে যাবি এবং পরীক্ষাতে আগুন জ্বালিয়ে আসবি, পরীক্ষাতে আগুন জ্বালিয়ে আসবি, কথা দিলাম। দেখ, বস্তু অসীম দূরত্বে থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? ফোকাসে। সদ, অবশিষ্ট এবং অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অবশিষ্ট মানে উল্টো, শিষ্যটা উল্টো, আতশ কাঁচ বা বিবর্ধিত কাঁচে, আতশ কাঁচ বা বিবর্ধিত কাঁচে এটার ব্যবহার আছে। তাহলে ব্যবহারগুলো তোরা একটু জেনে রাখ, ব্যবহারগুলো তো এতক্ষণ লেখাইনি, কিন্তু ব্যবহারগুলো জেনে রাখ। এই পুরোটা কিন্তু এতক্ষণ ধরে আমি পড়ালাম, ব্যবহারগুলো নতুন অ্যাড হচ্ছে। এরপর 2f এর অধিক দূরত্বে যদি থাকে, অর্থাৎ তোর 2f, এফ মানে কি? ফোকাস দূরত্ব, অর্থাৎ এফ মানে ফোকাস দূরত্ব, মানে কি? ফোকাস থেকে মেরু,
তাহলে 2f এর অধিক মানে বক্রতা কেন্দ্রের পেছনে, 2f এর অধিক মানে কি বক্রতা কেন্দ্রের পেছনে। তাহলে বক্রতা কেন্দ্রের পেছনে যদি থাকে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। 2f মানে বক্রতা কেন্দ্র, হ্যাঁ, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। সৎ অবশিষ্ট ক্ষুদ্র, সৎ অবশিষ্ট ক্ষুদ্র কোথায় ব্যবহৃত হয়, ক্যামেরা লেন্স। তাহলে ক্যামেরা লেন্সে আমার যে বস্তুটা কোথায় থাকে, ক্যামেরার লেন্সে বস্তুটা সবসময় বক্রতা কেন্দ্রের পেছনে থাকে। আর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। ক্লিয়ার? বস্তুটা যদি বক্রতা কেন্দ্রেই থাকে তাহলে বক্রতা কেন্দ্রেই এর প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্বের প্রকৃতি সৎ অবশিষ্ট মানে উল্টো, আর বস্তুর আকারের সমান। দূরবীনে এই জিনিসটা ঘটে, দূরবীনে এই জিনিসটা ঘটছে, পার্থিব দূরবীন। 2f ও f এর মধ্যে, অর্থাৎ তোর বক্রতা কেন্দ্র থেকে ফোকাসের মধ্যে, তাহলে বস্তু কোথায় তৈরি হবে, 2f এর পরে, 2f এর পেছনে। সৎ অবশিষ্ট বিবর্ধিত। সৎ অবশিষ্ট মানে উল্টো, আর বিবর্ধিত মানে একটু বড়, আস্তে আস্তে বড় হচ্ছে। স্লাইড প্রজেক্টর এটা ব্যবহার করা, স্লাইড প্রজেক্টর। যদি ফোকাসে থাকে তাহলে অসীম দূরত্বে তৈরি হয় সৎ অবশিষ্ট, অসীম বিবর্ধিত মানে অনেক বড়। স্পেকট্রোমিটার বা কলিমোটর এখানে ব্যবহার করা হয়। নেক্সট, এফ এর কম দূরত্বে যদি থাকে তাহলে বস্তুর দিকে হয়, অর্থাৎ বস্তুর দিকে মানে জাস্ট ওই এর ওদিকে তোর হচ্ছে যে দর্পণের ওপারে। অসৎ, দর্পণের ওপারে মানে অসৎ। সমশিষ্য মানে একই দিকে, মানে বস্তুর দিক যেদিকে প্রতিবিম্বের দিক সেদিকে বিবর্ধিত মানে বড়। বিবর্ধিত মানে কি বড়, বস্তুর তুলনায় বড়। অণুবীক্ষণ যন্ত্রে এটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার। ঠিক আছে স্যার, উপেক্ষীয় রশ্মি কাকে বলছি, এই যে একটি গোলীয় দর্পণ, এই যে একটি গোলীয় দর্পণ স্যার, এই গোলীয় দর্পণে ও স্যার জিন্দেগি না মিলেগি দোবারা, এই গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণে যে সকল রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণ তৈরি করে, গোলীয় দর্পণের প্রধান অক্ষ এটা, তাহলে প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণ তৈরি করে এবং দর্পণের মেরুর খুব কাছাকাছি বা নিকটবর্তী অঞ্চলে আপাদিত হয়। দর্পণের এই যে মেরু, এই মেরুর এই যে মেরু, এই মেরুর খুব নিকটে আপাদিত হচ্ছে, খুব নিকটে, খুব কাছে, খুব কাছে স্যার, খুব কাছে, মেরুর খুব নিকটে আপাদিত হচ্ছে, দর্পণের মেরুর খুব নিকটে আপাদিত হচ্ছে। তখন আমরা কি বলবো, তাকে উপেক্ষীয় রশ্মি বলবো। কি বলবো, উপেক্ষীয় রশ্মি। মেরুর খুব কাছে যদি আপাদিত হয় তাহলে তাকে আমরা কি বলবো, উপেক্ষীয় রশ্মি। প্রান্তিক রশ্মি মেরু থেকে খুব দূরে আপাদিত হলে, মেরু থেকে খুব দূরে আপাদিত হলে তখন তাকে কি বলবো, প্রান্তিক রশ্মি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? যে সকল রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে বড় কোণে দর্পণের মেরু থেকে দূরে আপাদিত হয়। ঠিক আছে, হয়ে গেল। প্রান্তীয় রশ্মি এবং উপেক্ষীয় রশ্মি কাকে বলে বুঝতে পারলে? এই উপেক্ষীয় রশ্মি মানে এই যে কাছে আপাদিত হচ্ছে না, এই দূরত্বটাকে, এই যে মেরুর খুব কাছে যেহেতু আছে, এটাকে নেগলেক্ট করে দেওয়া হয়, নেগলেক্ট। ঠিক আছে, চল, উপেক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই দূরত্বটাকে নেগলেক্ট করা হয়। আর ইকুয়াল টু 2f প্রমাণ করো। আর মানে বক্রতা ব্যাসার্ধ, আর এফ মানে ফোকাস দূরত্ব। বক্রতা ব্যাসার্ধ মানে এই যে সি থেকে, এই যে বক্রতা কেন্দ্র সি, এই বক্রতা কেন্দ্র সি থেকে এই যে তোর মেরু পর্যন্ত এই দূরত্বটাকে ওসি, এই ওসিটা হচ্ছে আর। ওসিটা কি, ওসিটা হচ্ছে আর, ওসিটা হচ্ছে আর। তাহলে ওসি যদি আর হয় তাহলে তোর হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব মানে ওয়েভ, ওয়েভটা কত, ওয়েভটা স্মল। তোকে এখন কি প্রমাণ করতে বলেছে, তোকে প্রমাণ করতে বলেছে আর ইকুয়াল টু 2f, অর্থাৎ এই দূরত্বটা এই যে ওএফ এর দ্বিগুণ। এটাই তো, হ্যাঁ এটাই তো স্যার। চলুন স্যার, আমি একটি ফোকাস থেকে আমি একটি বিন্দু নিলাম, বিন্দুটা নিচ্ছি কিউ। এই কিউটা আমি অ্যাকচুয়ালি ধরে নিচ্ছি ও এর খুব কাছাকাছি অবস্থিত, কিউটা ও এর খুব কাছাকাছি অবস্থিত, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এই কিউএফ দূরত্বটা প্রায় সমান কার সাথে, ও এফ এর সাথে। কিউএফটা প্রায় সমান কার সাথে, ও এফ এর সাথে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, আমি কিউটা উপেক্ষীয় রশ্মি ধরছি। ও স্যার, আমি এফ কিউটা উপেক্ষীয় রশ্মি যদি ধরি
কিউটা তোর মনে হচ্ছে এত দূরে আছে, আমি যদি খুব কাছে নামিয়ে আনি, বেসিক্যালি আমি কল্পনা করতে তো ক্ষতি নেই, আমি এখন ছবিটা এঁকেছি বলে একটু দূরে লাগছে, কিন্তু আমি যদি কিউটাকে খুব কাছে নামিয়ে আনি, উপেক্ষীয় রশ্মি হতে পারে তো কিউ। হ্যাঁ না না? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাহলে এইবার আমি স্যার কিউসিএফ থেকে পাই। কিউসিএফ থেকে কি পাচ্ছিস দেখ। হোয়াট হ্যাপেন্ড? কিউসিএফ এখান থেকে আমি লিখতে পারি এফ কিউ ইকুয়াল টু এফসি। ইয়েস স্যার অন্য স্যার? ইয়েস স্যার। তার কারণ আমি ওয়েট কর 1 মিনিট। এটার আগে কিউসিএফ থেকে আমরা কি পাচ্ছি? আচ্ছা প্রথমে আমাকে বলতো আপাতন কোণ এবং প্রতিফলন কোণ, এই যে পি কিউ সরলরেখা আপাতিত হলো আর এই যে কিউ এফ প্রতিফলিত হলো, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, অর্থাৎ অ্যাঙ্গেল পি কিউ সি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি কিউ এফ, অর্থাৎ অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। আবার কি? আবার স্যার আমরা এটা লিখতে পারছি অ্যাঙ্গেল আই, বা আমরা লিখতে পারছি আবার অ্যাঙ্গেল পি কিউ সি, অ্যাঙ্গেল পি কিউ সি, অ্যাঙ্গেল পি কিউ সি, এই কোণটা, এই যে আই কোণটা আর এই কোণটা অ্যাঙ্গেল কিউ সি এফ, এরা কি একান্তর কোণ না? যেহেতু একান্তর কোণ, তাহলে একান্তর কোণ কি হয়? একান্তর কোণ সমান হয়। তাহলে অ্যাঙ্গেল পি কিউ সি এবং অ্যাঙ্গেল কিউ সি এফ, এই কোণটা এবং এই কোণটা, এরা দুজন কি কোণ? একান্তর কোণ। এই কোণটা এবং এই কোণটা, এরা দুটো কোণ একান্তর কোণ। স্যার আব আয়েগা মজা। তাহলে এই কোণটা এবং এই কোণটা কি কোণ? একান্তর কোণ। তাহলে স্যার এখান থেকে কি লিখতে পারবো? পিকিউসি এবং কিউসিএফ সমান। তাহলে স্যার পিকিউসি এবং কিউসিএফ যদি সমান হয়, তাহলে স্যার স্যার গো, তাহলে আমি লিখতে পারবো অতএব পিকিউসির সাথে তো সিকিউএফ ও সমান, তাহলে অতএব সিকিউএফ ইকুয়াল টু কিউসিএফ। ইয়েস, আব আয়েগা মজা। সিকিউএফ ইকুয়াল টু কিউসিএফ, তাহলে সিকিউএফ অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান পেয়ে গেলাম। স্যার এই কোণটা আর এই কোণটা সমান, স্যার তাহলে এই ত্রিভুজের মধ্যে অতএব ত্রিভুজ সি কিউ এফ এর, ত্রিভুজ সি কিউ এফ এর আমি কি বলতে পারবো? সিএফ ইকুয়াল টু কিউ এফ। ও স্যার কেন সিএফ ইকুয়াল টু কিউ এফ কেন বলতে পারবো? তার কারণ এই কোণ দুটো যদি সমান হয়, তাহলে এদের সন্নিহিত বাহু দুটো সমান। তাই তো পড়েছিলাম একটা ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয়, তাহলে তাদের সন্নিহিত বাহু দুটো সমান। आ गया सब कुछ आ गया। দেখ এইটার এইটা সমান। ও স্যার এফ কিউ, আমি কি বলেছিলাম? কিউটা ও এর খুব কাছে, অর্থাৎ উপেক্ষীয় রশ্মি। তাহলে স্যার এফ কিউ আর ও এফ তো সমান, এফ কিউ আর ও এফ তো প্রায় সমান। তাহলে স্যার আমি লিখতে পারি অতএব সিএফ ইকুয়াল টু ও এফ, সিএফ ইকুয়াল টু ও এফ। দ্যাট ইজ আমরা কি লিখতে পারি? ওসি ইকুয়াল টু 2 ইন্টু ওয়েভ। এই দেখ সিএফ আর ওয়েভ যদি সমান হয়, তাহলে পুরো ওসি ইকুয়াল টু কত লিখতে পারি? 2 ইন্টু ওয়েভ। দ্যাট ইজ অতএব ওসিটা কত? আর ইকুয়াল টু 2 ইন্টু ওয়েভটা কত? এফ। তাহলে আর ইকুয়াল টু 2 এফ। হা খেল খতম স্যার, খেল খতম এন্ড পয়সা হজম। বোঝা গেছে? পুরো প্রমাণটা বোঝা গেছে কিনা একবার দেখে না। কমপ্লিট প্রমাণটা একবার বোঝা গেছে কিনা? উপেক্ষীয় রশ্মির ক্ষেত্রে, গোলীয় দর্পণের ক্ষেত্রে আর ইকুয়াল টু 2 এর প্রমাণ, এটা আমরা অবতল দর্পণ করলাম। তোরা উত্তল দর্পণের ক্ষেত্রে এই প্রমাণটা করে কমেন্ট সেকশনে লিখে জানাস যে তোরা এই প্রমাণটা পারলি কিনা। এটা 100% দিয়ে রাখ, 100% দিয়ে রাখ। পরীক্ষাতে এই প্রমাণটা আসবে এবং আসবে। এই প্রমাণের অ্যাপ্লিকেশন পরীক্ষাতে আসবে। ঠিক আছে? এই যে করালাম, এই যে প্রতিফলনের এই জিনিসপত্রগুলো, প্রত্যেকটা জিনিস খুব 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 ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, পরের দিন লেন্স হবে। এবার একটুখানি কয়েকটা জিনিস দেখে নিয়ে ক্লাসটাকে শেষ করে দেবো। আচ্ছা,
গলীয় দর্পণের ব্যবহার প্রায় 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে। আশা করছি এরকমভাবেই 1-1.5 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাসের রেঞ্জ হবে। আমি চাইলে ওয়ান শটগুলো তোদের 3 ঘন্টা করে এক একটা ওয়ান শট দিতে পারতাম, কিন্তু বছরের শুরু থেকে ওয়ান শট দেওয়ার কোনো মানেই হয় না। তোরা অল্প অল্প করে খা, কিন্তু খাওয়াটা হজম করে খা। বেশি একবারে খেয়ে নিলি, হজম করতে পারলি না, তার থেকে ভালো অল্প অল্প করে খাও, কিন্তু হজম করো। ঠিক আছে? প্রত্যেকে কিন্তু ক্লাসটা হজম করো। গলীয় দর্পণের ব্যবহার, অবতল দর্পণ। অবতল দর্পণ মূলত কি করছে? অবতল দর্পণ মূলত বস্তুকে বড় এবং স্পষ্ট দেখাতে সাহায্য করছে। হ্যাঁ? আর উত্তল দর্পণ, উত্তল দর্পণ সবসময় পিছনের বড় এলাকাকে ছোট করে দেখাতে সাহায্য করে। বড় এলাকাকে কি করে? ছোট করে দেখাতে সাহায্য করে। তাহলে অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হবে? বড় করে এবং স্পষ্ট করে দেখানো হচ্ছে। তাহলে বড় করে কি কি দেখতে চাই? দাঁতে, দন্ত চিকিৎসক দাঁত, মানে এরকম যখন দাঁতের মধ্যে দর্পণ নিয়ে দাঁতটাকে দেখে, তখন দন্ত চিকিৎসক কি দাঁতটাকে ছোট করে দেখতে চায় না বড় করে দেখতে চায়? আরে ভাই, দাঁতের মধ্যে কি পোকা ঢুকে আছে, দাঁতের মধ্যে কি খেয়ে কোন ক্যাডবেরিটা কোথায় আটকে আছে, এটা তো দেখবে। তা কি করে দেখবে? কি করে দেখবে? হ্যাঁ, বড় করে দেখবে। অর্থাৎ দাঁতটা যখন বড় হয়ে যাবে, তার মধ্যে ছোট্ট ছোট্ট ছোট ছোট পোকামাকড়গুলো বা ছোট্ট ছোট 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 যে জীবাণুগুলো, সেগুলোকে ধরা যাবে। তাই জন্য দন্ত চিকিৎসায় অবতল দর্পণ। দাড়ি চাঁচছি, বড় বড় দাড়ি চাঁচি না আমি, আলাদা কথা। তোদের দাড়ি নেই, তোরাও চাঁচিস না, সেটাও আলাদা কথা। কিন্তু বাবা, কাকা, মাসি, এই মাসি না, সরি, মেসো, যারা দাড়ি চাঁচে তাদেরকে তো দেখেছিস কি করে? দাড়ি চাঁচের সময় সামনে আয়না রাখে। আয়নাতে কি করতে হয়? আয়নাতে বড় করে দেখায়। ছোট করে যদি দেখায় তাহলে তো কেটে যাবে রে ভাই। তাহলে ওই আয়নাটা কি? ওই আয়নাটা অবতল দর্পণ। স্যার, হেডলাইট, গাড়ির হেডলাইট তোরা যদি কেউ দেখে থাকিস, যে গাড়ির এখানে একটা জাস্ট লাইট থাকে, বাইরে এরকম একটা আস্তরণ থাকে, সেটা বাইকের ক্ষেত্রে হোক, গাড়ির ক্ষেত্রে হোক, এই আস্তরণটা, এটা অ্যাকচুয়ালি অবতল দর্পণ। এই যে কাঁচের আস্তরণ, এটা অবতল দর্পণ। এই অবতল দর্পণটা কি করে? গাড়ির আলোটাকে ছড়িয়ে দেয়, অর্থাৎ বড় করে দেয়। ঠিক আছে? হেডলাইট। এবার স্যার উত্তল দর্পণ, পিছনের বড় এলাকাকে ছোট করে দেখাতে। তাহলে গাড়ির রিয়ার ভিউ, অর্থাৎ তুই যদি বাইক চালাস বা তুই যদি 4 চাকা চালাস, তার পাশে যে দেখবি 4 চাকাতে পাশে দেখবি ছোট্ট আয়না থাকে, দুদিকে দুটো ছোট্ট আয়না, ছোট্ট ছোট্ট আয়না দুদিকে দুটো থাকে। ওই আয়নার মাধ্যমে পিছনের রাস্তার ওই আয়নার মাধ্যমে কি ড্রাইভার মুখ দেখে, এ হিরো হিরো লাগছে, এরকম দেখে না? ওই আয়নার মাধ্যমে ড্রাইভার পিছনের রাস্তাটাকে দেখে। এবং পিছনের রাস্তা দেখে তো লাভ নেই ভাই, পিছনের রাস্তা দিয়ে কি গাড়ি আসছে দেখে। এবার একটা গাড়িকে শুধু দেখবে, তাহলে বাকি গাড়িগুলো তো মেরে চলে যাবে। পিছনের অনেকগুলো গাড়িকে দেখতে চায়। এই আয়না দিয়ে ড্রাইভার কি করে? অনেকগুলো পিছনের গাড়িকে দেখতে চায়। তাই এই আয়না কি করবে? বড় জিনিসকে ছোট করবে, অর্থাৎ অনেক বড় বড় গাড়িকে ছোট আকারে দেখাবে, তবেই তো এই আয়নার মাধ্যমে দেখা যাবে। তাহলে এটাকে কি ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কখনো খেয়াল করেছিস? কমেন্টে লিখে জানাস কখনো খেয়াল করেছিস কিনা এই বিষয়টা। তাহলে গাড়ির রিয়ার ভিউ মিরর, রাস্তার আলো, রাস্তার আলো কি করছে? ছোট করে দেখাচ্ছে। এটাও উত্তল দর্পণ। ঠিক আছে? এই হয়ে গেল, শেষ। আজকের মতো ক্লাস এই পর্যন্তই, পরিসমাপ্তি। তবে পার্ট 2 আসছে, পার্ট 2 আসছে নেক্সট উইক, পার্ট 2 নেক্সট উইক। তোরা যত বেশি শেয়ার করবি ভিডিওগুলোকে, তোরা যত বেশি শেয়ার করবি ভিডিওগুলোকে, আমি তত মনোযোগ দিয়ে, তত ডেডিকেশন দিয়ে, তত সুন্দর করে তোদের বোঝানোর চেষ্টা করব। তোরা যত বেশি দেখবি ভিডিওগুলো, যত বেশি কমেন্ট পাবো, আমার তত উৎসাহ বাড়বে এবং আমি তত ভালো কাজ করার চেষ্টা করব। প্লিজ তোদের কাছে হাত জোড় করছি, তোরা প্রত্যেকে যদি মনে হয় যে এই ভিডিওটি, এই ক্লাসটি অপ্রয়োজনীয়, ফেলে দে, দেখতে হবে না। কিন্তু যদি মনে হয় এই ক্লাসটি প্রয়োজনীয় এবং বাংলার এমন অগণিত ছাত্রছাত্রী আছে যাদের এই ক্লাসটি পৌঁছে দেওয়া প্রয়োজন, যারা উপযুক্ত শিক্ষক পায় না, যারা উপযুক্ত অর্থের অভাবে শিক্ষা পায় না, তাদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন, আমি কাইন্ডলি হাত জোড় করে তোদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, তোদের বন্ধু বান্ধবদের কাছে এই ক্লাসটিকে পৌঁছে দে। বাংলার
প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দে, যাতে করে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে প্রপার এডুকেশন পায়। এবং ছোট থেকে আমি মনে করি যে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে একটা আগ্নেয়গিরি, শুধু অগ্নুৎপাত হওয়ার অপেক্ষাতে এরা আছে। এরা প্রত্যেকে অগ্নুৎপাত করতে পারে যদি এদের সঠিক গাইডেন্সটা দেওয়া হয়। তাই ছোট থেকে তারা যদি এই গাইডেন্সটা পায়, তারা আগুন হয়ে উঠতে পারে, অগ্নুৎপাত করতে পারে, আগামীর সায়েন্টিস্ট হতে পারে, আগামীর ডক্টর, আগামীর ইঞ্জিনিয়ার, আগামীর টিচার, আগামীর অনেক কিছু হতে পারে তারা। প্লিজ তোরাও যেমন উপকৃত হচ্ছিস, তোরাও যেমন এই ক্লাস থেকে বেনিফিট নিচ্ছিস, আমার একটাই রিকোয়েস্ট, তোরাও এগিয়ে চল। পাশাপাশি তোদের পাশের বাড়ির যে ছেলেটি বা যে মেয়েটি সঠিক গাইডেন্স, সঠিক টিচারের অভাব বোধ করছে, তার কাছেও এটাকে পৌঁছে দেয়। প্লিজ এই যুদ্ধটা তোরাও শরিক হ। এই যুদ্ধটা, আমার এই লড়াইটা বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে পড়ানোর লড়াই, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে আগুন হয়ে ওঠার লড়াই। আমার এই লড়াইটা, আমি যে আগুনে পুড়ে ফিনিক্স হয়েছি, আমি যে আগুনে পুড়ে নিজেকে শেষ করে নতুন করে জন্ম নিয়েছি, আমার এই লড়াইটা প্রতিটি বাংলার ছেলে মেয়েদেরকে ফিনিক্স করে তোলার লড়াই। তারা যেন আগুনে পুড়ে নিজেদেরকে ফিনিক্স পাখি বানিয়ে তুলতে পারে, তার জন্য এই লড়াইটা লড়ছি। এই লড়াইটা লড়বো, পেটে গামছা বেঁধে হলেও এই লড়াইটা তোদের জন্য লড়বো। আমার একটাই রিকোয়েস্ট, তোরা আমার এই লড়াইটাকে সাপোর্ট কর। তোরা প্লিজ আমার এই ক্লাসগুলোকে শেয়ার কর বন্ধুদের কাছে। থ্যাংক ইউ এভরিওয়ান। পরের দিন আসছি পার্ট 2 নিয়ে। আশা করছি পার্ট 1 তোদের খুব খুব ভালো লাগবে, এবং আশা করছি কমেন্ট সেকশানে অনেক ভালো কমেন্ট পাবো, যেগুলো দেখে বুঝবো হ্যাঁ এই লড়াইটা উপকারে লাগছে এবং এই লড়াইটা আমাকে লড়তে হবে। চলো, আর কোনো কিছু তোমাদের বলার থাকলে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে এতগুলো চ্যানেল, SOE 910কে সাবস্ক্রাইব করো, বাকি SOE বাংলাকে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই যে কোনো তথ্য জানতে বা যে কোনো তথ্য জানাতে 8927185025 আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্পেশাল, সেখানে কল করো। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।